সেপ্টেম্বর আমাদের বিসিএস আসিয়াবে ক্লাসে অভিযান আজকে হচ্ছে কি 42 নাম্বার ক্লাস। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে মিডিয়া কোয়েরি, ফ্ল্যাক্স বক্স, সিএসএস ভেরিয়েবল এবং আরও অনেক কিছু নাকি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করতেছিলাম। আশা করি যারা রেগুলার ক্লাস করছেন, প্র্যাকটিস করছেন, তাদের কনসেপ্টগুলো ক্লিয়ার। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার হয় নাই তাদের জন্য অ্যাডভান্স ওয়েলকাম। হ্যাঁ, সেটাতে করাচ্ছি 42 নাম্বার ক্লাস আজকে আরেকটা ক্লাস। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে আমাদের লাস্টের যে ক্লাসগুলো করতেছিলাম ওগুলোর উদ্দেশ্য ছিল যে আসলে আমাদের নেক্সটে বলতেছিলাম যে আমরা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক শিখবো। রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করে ওটা বোঝার জন্য আসলে অ্যাকচুয়ালি আমাদের লাস্টের দু একটা ক্লাস করা আর কি। সিএসএস ভেরিয়েবল, রেসপন্সিভ হচ্ছে যে কি টেকনিকগুলা যেমন মিডিয়া কোয়েরি এবং ফ্ল্যাক্স বক্স এগুলো ইউজ করছিলাম আমরা। তো আমরা আজকে হচ্ছে লাস্টলি হচ্ছে ফাইনালি আমরা আসলাম হচ্ছে রেসপন্সিভ ফ্রেমওয়ার্কে। তো রেসপন্সিভ ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে আমরা কিছু বিষয় আলাপ করি সরাসরি শেখার আগে আর কি। প্রথমে একটু বুঝে আসি যে রেসপন্সিভ জিনিসটা কি। এটা অলরেডি কিন্তু আপনারা জানেন নাকি? যদি আমরা W3 স্কুলে আসি, ওরা কি বলছে একটু দেখেন। HTML রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ওরা এটার সংজ্ঞাটা কীভাবে করছে ওরা। রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ওয়েব পেজ দ্যাট লুক গুড অ্যান্ড অল ডিভাইস। সহজ হিসাব, একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনার কাছে আছে, একটা ওয়েবসাইট আপনার কাছে আছে, যেটা হচ্ছে কি সব ডিভাইসেই মানে ঠিকঠাক দেখাবে এটা নাকি? আচ্ছা, এরপর হচ্ছে কি এই রেসপন্সিভ ওয়েব ডিজাইন উইল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ফর ডিফারেন্ট স্ক্রিন সাইজ অ্যান্ড ভিউ ফোট। এই যে অল ডিভাইসে যে ওপেন হবে এখানের কি আপনার ডিফারেন্ট স্ক্রিন সাইজ থাকবে, ডিফারেন্ট ভিউ ফোট থাকবে, রাইট? এই ভিউ ফোটগুলোতে বা ডিফারেন্ট স্ক্রিনে সে কী করবে, ওই ওয়েবসাইটে কী করবে, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। এটাই হচ্ছে কি রেসপন্সিভ, এটা হচ্ছে রেসপন্সিভনেস। ক্লিয়ার সবাই? যদি দেখা যাচ্ছে যে আপনি একটা কিছু রেসপন্সিভ করছেন, সেখানে নিচে দিয়ে একটা স্ক্রল বার চলে আসলো, অথবা কন্টেন্টগুলো একদম কি চিপা চিপা হয়ে আছে, একটার উপর একটা উঠে আসে, তাহলে এটা রেসপন্সিভ না। হ্যাঁ, সবসময় খেয়াল রাখতে হবে যে কি কন্টেন্ট যেটা থাকবে বা ওয়েব পেজ যেটা থাকবে এটা সব স্ক্রিনে কি হবে, ফুললি ফিট হবে। সেটা আলাদা স্ক্রিন সাইজ হোক বা আলাদা বিফোট হোক, নো প্রবলেম, সব ডিভাইস এটা কি সুন্দর করে দেখাবে। এখন মনে করেন যে হচ্ছে যে আমি দুইটা শর্ত বললাম। একটা শর্ত হচ্ছে কি আমার কন্টেন্টগুলো নষ্ট হওয়া যাবে না, একটার উপর একটা উঠা যাবে না, বা কি স্ক্রিন থেকে বের হওয়া যাবে না। আরেকটা বললাম কি আমার এখানে কি নিচে কোনো স্ক্রল বার আসা যাবে না। দুইটা শর্ত। এখন যদি মনে করেন এখানে আপনি একটা শর্তে ফিল আপ করলেন, একটা শর্তে ফিল আপ করলেন না, তাহলে হবে না। যদি এমন হয় যে নিচে বিও ফোর্ট আপনার আসে না, কিন্তু কন্টেন্টগুলো একটার উপর একটা উঠে গেছে, চ্যাপ্টার হয়ে গেছে, বাঁকাতারা হয়ে গেছে, ছড়ায় গেছে, তাহলে কিন্তু এটা কিন্তু রেসপন্সিভ হিসাবে কাউন্ট হবে না। আবার দেখা গেল যে কন্টেন্ট সুন্দর আছে, কিন্তু কোন না কোন এক অজ্ঞাত কারণে নিচে দিয়ে একটা কি স্ক্রল বার চলে আসছে, তাহলে এটা রেসপন্সিভ হবে না। ক্লিয়ার সবাই? ওকে, তো আমরা যদি আবার একটা রিপিট করি, রেসপন্সিভ কি? এই রেসপন্সিভ ওয়েব ডিজাইন উইল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ফর ডিফারেন্ট স্ক্রিন সাইজ অ্যান্ড ভিউ ফোট। এটা এমন একটা ডিজাইন, সেটা হচ্ছে কি হবে আলাদা আলাদা যে স্ক্রিন এবং ভিউ ফোটগুলো আছে সেগুলোতে অটোমেটিক্যালি ফিট হবে। এটা হচ্ছে কি রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ওকে, তো এটা আরেকভাবে বলতেছে কি রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ওয়েব পেজ দ্যাট লুক গুড অল ডিভাইস অন অল ডিভাইস। সব ডিভাইসে এটা কি হবে ঠিকঠাক দেখাবে, ভালোভাবে দেখাবে। হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন? আবার বলতেছে ওরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইজ অ্যাবাউট HTML অ্যান্ড CSS অটোমেটিক্যাল রিসাইজ। HTML এবং CSS কি হবে অটোমেটিক্যাল রিসাইজ হবে, হাইড, শ্রিঙ্ক অর ইনলার্জ এ ওয়েবসাইট টু মেক ইট লুক গুড অন অল ডিভাইস, ডেস্কটপ, ট্যাবলেট, ফোন। অল ডিভাইস বলতে কি বোঝাচ্ছে? ডেস্কটপ, ট্যাবলেট অ্যান্ড ফোনস। এবার এখানে দেখেন HTML এবং CSS কে অটোমেটিক্যালি রিসাইজ করতেছে, অথবা কি কিছু কন্টেন্ট চাইলে হাইডও করতেছে, কিছু কন্টেন্ট ওরা কি স্ট্রিংও করতেছে, আবার কিছু কন্টেন্ট চাইলে কি লার্জও করতেছে। ওকে, মানে অনেক কিছু হতে পারে এটা। এখন হচ্ছে যে এই কন্টেন্টগুলো দেখেন বড় একটি স্ক্রিনে কি সুন্দর করে আসছে, আর ছোট স্ক্রিনে তো এত জায়গা নাই, রাইট? কিন্তু ছোট স্ক্রিনে ওরা আবার বলছে কি আমার কন্টেন্ট লসও করা যাবে না। আবার এটারও হচ্ছে কখনো হচ্ছে কি রিসাইজ করে, রিসাইজ মিনস কি ছোট বড় করে, কখনো হচ্ছে উপরে নিচে নিয়ে, কখনো কোনো কন্টেন্ট হাইড করে দিয়ে, কিছু না কিছু সামহাও ওরা কি ম্যানেজ করতেছে। কিন্তু কোনোভাবে স্ক্রল বার আনা যাবে না, আবার কোনো কন্টেন্ট এমনভাবে রাখা যাবে না যেন ইউজার এটা কি পড়তে পারতেছে না। যেমন এইখানে এই কন্টেন্টটা একটু খেয়াল করেন তো, এই কন্টেন্টগুলো যেরকম ক্লিয়ার, হ্যাঁ এই কন্টেন্টটা কীভাবে ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে যে একটা ওয়েব পেজ যেটা কি রেসপন্সিভ করা নাই। এবং এটার সাথে সাথে আরেকটা এক্সাম্পল ওরা দিয়েছে, সেটা হচ্ছে কি একটা ওয়েব পেজ যেটা রেসপন্সিভ করা আছে। এখন দুটো যদি একটু কম্পেয়ার করি আমরা, কোনটা বেশি আপনার রিডেবল, কোনটা বেশি ইউজার ফ্রেন্ডলি? এটা যেটা রেসপন্সিভ করা আছে, এটা যে এটা অল ডিভাইসের জন্য এটা ফিট থাকবে। তাহলে ক্লিয়ার সবাই? কন্টেন্ট
এবং আদার্স আমাদের হচ্ছে কি এভরিথিং খেয়াল রাখতে হবে রেসপন্সিভ করার সময়। রেসপন্সিভ করলে সুবিধা কি, অল ডিভাইস যেটা বলতেছে দ্যাট মিনস ডেস্কটপ, ট্যাবলেট বা ফোনস এবং আদার্স যদি কোনো ডিভাইস থাকে যেখানে ওয়েব পেজ ওপেন হতে পারে, সেগুলো সবগুলোতেই কি যেন ওর যে বিফোর থাকবে বা স্ক্রিন সাইজ থাকবে সেখানে অটোমেটিক্যালি কি অ্যাডজাস্ট হয়ে যায় বা অটোমেটিক্যালি ফিট হয়ে যায়। এটা হচ্ছে কি আমাদের খেয়াল রাখতে হবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপরে এখানে একটু দেখেন সেটিং দ্য বিফোর। আমরা হচ্ছে অনেক সময় আপনার রেসপন্সিভ কাজ করার সময় এটা হতে পারে হচ্ছে কি ম্যানুয়ালি সরাসরি আমরা কোড লিখতে পারি, যেমন আমরা গতকালে করছিলাম। চাইলে আমরা রেসপন্সিভ কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, কিন্তু তারপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা যখন আমরা সার্ভারে তুলি কোন কোন ডিভাইসে রেসপন্সিভ হয় না। কি বললাম, রেসপন্সিভ আপনি কোড করতেছেন সব কিছু ঠিক আছে, আপনি টেস্ট করতেছেন সেখানে রেসপন্সিভ হচ্ছে, কিন্তু দেখা যায় যে সার্ভারে তোলার পরে কোনো কোনো ডিভাইসে সেটা কি রেসপন্সিভ হয় না। এটা কারণ হচ্ছে যে রেসপন্সিভ হওয়ার শর্ত হচ্ছে কি আপনি যে কোডটা করতেছেন সেই কোডটা মিডিয়ার বিফোর্টের কি স্ক্রিনে ওইটা রিড করতে হবে। আমার যে এমনভাবে কোড লিখলাম আমার যে মিডিয়াগুলো ডিক্লেয়ার করা থাকবে না, সেগুলো যদি মনে করেন যে কোনো একটা স্ক্রিনের বিফোর্ট রিড করতে না পারে, তাহলে সাইটের রেসপন্সিভ হবে না। সাইটটা কখন রেসপন্সিভ হবে, যখন হচ্ছে যে মিডিয়া স্ক্রিন সাইজটা কি রিড করতে পারবে। এই যে গতকালকে একটু খেয়াল করেন তো, আমরা যখন হচ্ছে যে কোড লিখছিলাম media মিনিমাম উইড অ্যান্ড ম্যাক্সিমাম উইড, আবার মিডিয়ার মধ্যে একটা সাইজ আছে নিশ্চয়ই, যে বিফোর্ট পাচ্ছে সেই বিফোর্টে কি করে সাইজটা সে কি নিয়ে হচ্ছে যে সাইজটা আমরা দিচ্ছি, যে রেঞ্জটা আমরা দিই সেটার সাথে কম্পেয়ার করে সে আমাদেরকে কি করে ওই রেঞ্জের ভিতরে যে কোডগুলো থাকে সেগুলোর আউটপুটটা দেয়। এরকম না কাজটা হয়েছে গতকালকে? আচ্ছা, এখন যদি মনে করেন কোনো কারণে ওই মিডিয়া যেটা আছে এটা হচ্ছে যে স্ক্রিন সাইজটা নিতে পারতেছে না, তাহলে কি হচ্ছে যে ওই কম্পেয়ারটা করতে পারবে সে, যে রেঞ্জটার মধ্যে যে বিফোরটা বলা আছে ওটার সাথে কম্পেয়ার করতে পারবে? পসিবল না। এই জন্যে অনেক সময় হচ্ছে যে কোড ঠিকঠাক থাকলেও সব ডিভাইসে রেসপন্সিভ হয় না। এই জন্য যেটা করতে হবে যে আপনাদেরকে মাস্ট বি একটা মিডিয়া ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, সেটার নাম হচ্ছে কি বিফোর্ট, মিডিয়া বিফোর্ট। সেটিং দ্য বিফোর্ট দেন দ্য টু ক্রিয়েট রেসপন্সিভ ওয়েবসাইট অ্যাড ফলোইং মেটা ট্যাগ টু অল ইউর ওয়েব পেজেস। সব পেজে এটা লাগবে, এটা দিলেই আপনার ওয়েব পেজটা যত ধরনের ডিভাইসে ওপেন হোক না কেন সেই ডিভাইসের মিডিয়া বা বিফোর্টটা সে কি রিড করতে পারবে। আর বিফোর্ট বা মিডিয়া যদি রিড করতে পারে তাহলে আপনি যে রেঞ্জটা বলেছেন স্ক্রিনের সেটার সাথে সে কম্পেয়ার করতে পারবে। তাহলে কম্পেয়ার করতে পারলে সে কী করবে, আমাকে আলাদা আলাদা ডিভাইস রিড করে আলাদা আলাদা ডিজাইন দিতে পারবে, আদারওয়াইজ পসিবল না। ক্লিয়ার সবাই? তাহলে আমরা কি বুঝলাম, এই যে ম্যাটা যেটা আছে ম্যাটা নেম বিফোর্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1, এটা মাস্ট বি ইউজ করতে হবে। ওকে, এটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে রেসপন্সিভ মেটা। কি নাম? রেসপন্সিভ মেটা। ওকে, এখানে এটা আশা করি এটা আপনি বুঝছেন, আমরা বুঝছিলাম এটা আরেকবার। তারপর এখানে একটা বলে দিই, ম্যাটার নেম বিফোর্ট। ম্যাটার হচ্ছে অনেক ধরন থাকে, আমরা দেখছি ম্যাটার নেম কি অথর, ম্যাটার নেম ডিসক্রিপশন, ম্যাটার নেম হচ্ছে কিওয়ার্ড, এরকম দেখছি না আমরা। এরকম আরেকটা মেথড সেটা হচ্ছে কি ম্যাটার নেম বিফোর্ট। কি ধরনের মেটা? বিফোর্ট টাইপের মেটা। কন্টেন্ট, এটার মধ্যে কিছু কন্টেন্ট আছে কি কি, এই মেটাটা যে বিফোর্টে কি হবে ওপেন হবে সেই বিফোর্টের উইড নেবে। কতটুকু উইড নেবে? ডিভাইস উইড নেবে। দ্যাট মিনস আমার ওয়েব পেজে যখন ওপেন হচ্ছে যতটুকু ওপেন হচ্ছে সেটা পুরোপুরি কি উইড হিসাবে নিয়ে নেবে। এবার ইনিশিয়াল স্কেল 1.0, ইনিশিয়াল স্কেল 1.0 মানে হচ্ছে কি 100%। যে ডিভাইসে ওপেন হচ্ছে বা যে ব্রাউজারে ওপেন হচ্ছে সেই ব্রাউজারের সাইজ হবে কতটুকু তখন 100%, জুমিং লেভেল হবে 100%। 100% মিন এরকম দেখেন, এটা হচ্ছে এখন 110%, এটা হচ্ছে এখন 100%। 100% মানে অনেক বড় না, 100% মানে যেটা ঠিকঠাক ফিট হয়ে আসে সেটা 100%। ওয়েব ব্রাউজারের কাছে সেটাই কি 100%। কথা ক্লিয়ার সবাই? আবিদ বুঝতেছেন? কি বুঝেন নাই? আচ্ছা, তো সেটা বলেন না কেন? এটা আমি বলতেছি হচ্ছে যে এই ম্যাটা বিউফোর্টের কথা বলতেছি। হ্যাঁ, নেম বিউফোর্ট বলতে একটা ম্যাটার ধরন বোঝাচ্ছে। কি ধরনের ম্যাটা? বিউফোর্ট ধরনের ম্যাটা। সেই ম্যাটা কি করে? বিউফোর্ট রিড করে। বিউফোর্ট রিড করে কি কি কন্টেন্ট হিসাবে সে কাউন্ট করে। সে দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে কি উইড নেয় আর একটা হচ্ছে কি জুমিং স্কেল নেয়। উইড নেয়, কতটুকু উইড নেয়? সেই ডিভাইসের কতটুকু হচ্ছে ব্রাউজার ওপেন আছে। বাট দেখেন আমার এই ব্রাউজার যখন এতটুকু ওপেন আছে সে যখন এটার উইড নিচ্ছে এতটুকু। ব্রাউজার যখন হচ্ছে কি একদম ফুল স্ক্রিন জুড়ে ওপেন থাকে তখন ফুল স্ক্রিন জুড়ের ওয়েটটাই কি নিয়ে নেয়। ওকে, নর্মালি একটা জিনিস চিন্তা করেন তো, আমাদের যে মোবাইল ব্রাউজারগুলো আছে এগুলো নর্মালি কি হচ্ছে এরকম ছোট বড় করা যায় না? তাহলে
ওই ব্রাউজার যখন ফুল ভিউ ফোর্ডে ওপেন হয় না, ফুল স্ক্রিন জুড়ে ওপেন হয় না, এরা অ্যাকচুয়ালি ওখানে কি করে, উইড ইকুয়াল টু ডিভাইস উইড, তার মানে কি 100% অথবা হচ্ছে কি ওই স্ক্রিনের ফুল স্ক্রিন সাইজটা কি করে নিয়ে নেয়। ক্লিয়ার? এবার ওখানে একটা নির্দিষ্ট একটা জুমিং লেভেল থাকে, বা ইনিশিয়াল স্কেলে একটা জুমিং লেভেল ওরা সেট করে দেয়, হয় থাকে না হলে কি সেট করে দেয়। কি সেট করে দেয়? ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1.0। ইনিশিয়াল স্কেল মানে কি শুরুতেই জুমিং সাইজ কি থাকবে, 1.0 থাকবে। 1.0 মানে হলো 100%। সহজ কথা যেটা দাঁড়ায়, মেটাটা বিও ফোর্ডে যেখানে পাবে ওপেন হবে, ওপেন হয়ে কি ওই বিও ফোর্ডটা রিড করবে, রিড করে ওই ডিভাইসে, যে ডিভাইসে ওপেন হলো আর কি, সেই ডিভাইসের 100% উইড নিয়ে নেবে, নিয়ে ওইখানে রাখবে, এবং জুমিং লেভেল হচ্ছে কি 1.0 সেট করবে, বা 1.0 রিসিভ করে এই বিও ফোর্ডে পাঠিয়ে দিবে। আবার এই বিও ফোর্ডের সাথে মিডিয়া সে কি করবে, রিড করবে, এটাকে ট্র্যাক করবে, আর মিডিয়ার সাথে আমাদের যে রেঞ্জ বলা থাকে না কালে, যেটা আমরা দেখলাম, ওর সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে সে একটা আউটপুট দিবে। যদি দুইটাই ম্যাচ হয় তাহলে ভিতরে কোডটা রিড করবে, ম্যাচ না করলে মিডিয়া করে ভিতরে কোডটা রিড করবে না। ক্লিয়ার? ওকে ফাইন। যদি আপনি রিড করে ঠিকঠাক তাহলে এরকম রেসপন্সিভ হবে, আদারওয়াইজ রেসপন্সিভ হবে না। দেখেন এখানে বলছে উইদাউট বিএফোর্ড, উইথ বিএফোর্ড। তবে অ্যাকচুয়ালি এটা এখন টেস্ট করা টাফ, কারণ আমাদের এই ব্রাউজারগুলো অনেক মডার্ন হয়ে গেছে, তারা অটোমেটিক্যালি এই ডিভাইস উইথ ধরে নিতে পারে, কিন্তু সব ডিভাইসের সব ব্রাউজার মডার্ন না কিন্তু। ওকে, এই জন্য এটা মাস্ট বি ইউজ করবেন। এই মেটা ট্যাগটা আপনাকে হেল্প করবে, সাপোর্ট দিবে। হ্যাঁ, ডিভাইসের উইডথ ধরবে, ইনিশিয়াল সেট আপ করবে, সাপোর্ট দিবে, কিন্তু এটা দিয়ে টোটাল কাজ হবে না, লিখতে হবে বা ওখানে কিছু কাজ করতে হবে আর কি। ওগুলো আমরা দেখবো আজকে। হ্যাঁ, এরপরে এখানে একটা জিনিস দেখেন, ওরা কিছু জিনিস ইজিভাবে বোঝানোর চেষ্টা করতেছে কি, রেসপন্সিভ ইমেজ। নর্মালি আমরা একদম ওই ছোটবেলা থেকে যখন টেবিল করতেছিলাম, তখন থেকে কি হচ্ছিল, টেবিলে যে সেলগুলো থাকে, সেল থেকে ইমেজটা বের হয়ে যায়, খালি বের হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা কি করতাম, হয় ইমেজটা রিসার্চ করতাম, আর নাহলে উইড হাইট দিয়ে ওটাকে কি আটকাইতাম। এরপরে যখন সিএসএসে আসলাম, ফ্ল্যাক্স বক্স হোক বা ফ্লট হোক বা নর্মাল সিএসএস হোক, তখন কি করলাম কি, এটা বললাম কি উইথ দাও 100%। কেন 100%? এটা তার একটা প্যারেন্টের মধ্যে থাকে, প্যারেন্টের যে সাইজ থাকবে সেই সাইজ অনুযায়ী ইমেজটা চলে আসবে। এইভাবে একটা কথাবার্তা ছিল, রাইট? ওই প্রসেসেই এরা ইমেজটা রেসিভ করছে। দেখেন একটা ইমেজ, যে ইমেজের একটা প্যারেন্ট আছে, হ্যাঁ, ওই ইমেজটা বলতেছে কি উইথ 100%, তারপরে দেখাচ্ছে যে এটা একদম ফুল উইথ জুড়ে চলে আসছে। কিন্তু এই ইমেজের ফুল উইথ জুড়ে আসার সাথে সাথে ইমেজের আরেকটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে ইমেজ রেশিও বা ভিডিও রেশিও বা মিডিয়া কন্টেন্ট রেশিও। রেশিও কি, উইডের সাথে কতটুকু হাইট যাবে বা হাইটের সাথে কতটুকু উইড যাবে, এটার যে মানে অ্যাকচুয়াল মেজারমেন্ট, সেটা হচ্ছে কি রেশিও। এখন এই রেশিওটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ সেট করে একটা সিস্টেম বানা রাখছে, সেটাকে বলতেছে কি ইমেজ রেসপন্সিভ। ওকে, ওটার জন্য কোড রাখছে, ওই কোড অ্যাপ্লাই করে দিলেই আপনার এটা সিম্পলি হচ্ছে কি উইড হাইট মিলায় সুন্দর করে রেসপন্সিভ হয়ে যাবে। ওরা কি করছে দেখেন, এখানে একটা এক্সাম্পল রাখছে ওরা আমাদের বোঝার জন্য। ওরা রেসপন্সিভ করার জন্য কি করছে, ম্যাক্স উইড দিছে 100% আর হাইট দিছে কত, অটো। ম্যাক্স উইড 100% মানে কত, এটা বড় দিকে কি 100% পর্যন্ত যাইতে পারবে, নিচের দিকে নামার এটার কোনো কি লিমিটেশন নাই। আবার হাইটের দিকে এটা অটো, মানে উইডের সাথে হাইটটা কি হবে, অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট হয়ে রেশিও ঠিকঠাক রেখে ইমেজটা আসবে। ক্লিয়ার সবাই? এটা হলো রেসপন্সিভ টেকনিক আর কি। হ্যাঁ, তো ওরা বলতেছে কি রেসপন্সিভ শুধু হচ্ছে ইমেজটা রেসপন্সিভ করে না, সব ধরনের কন্টেন্টকে রেসপন্সিভ ওরা করে। রেসপন্সিভ দুইটা ওয়েতে হবে, একটা হচ্ছে লেআউটকে রেসপন্সিভ করবে, আর একটা হচ্ছে কি আপনার কন্টেন্টকে রেসপন্সিভ করবে। আমরা যদি একটু এটারে আলাদা করে লিখে দেখাই তাহলে হচ্ছে তো আপনার খেয়াল থাকবে। পেইন্টে যাই একটু আঁকাআঁকি করি, অনেকদিন আঁকাআঁকি করি না। ওকে, রেসপন্সিভ রেসপন্সিভ দুইটা জায়গায় রেসপন্সিভ হবে। হ্যাঁ, একটা হচ্ছে লেআউট, লেআউটটা আমরা বুঝি কেন নাকি, স্ট্রাকচার যেটা সেটাই কি লেআউট, এটা রেসপন্সিভ হবে। আবার রেসপন্সিভ হবে কি কন্টেন্ট রেসপন্সিভ হবে, কন্টেন্ট। দুইটাই যখন আপনি কি 100% রেসপন্সিভ করতে পারবেন, তখনই আপনার সাইডে আর কোনো কি এরকম স্কেল বারও আসবে না, আবার কোনো কন্টেন্ট কি মানে চ্যাপ্টার হবে না, লম্বা হবে না, কোনো ঝামেলা হবে না। ক্লিয়ার? এবার লেআউট তো একটাই, লেআউটের মধ্যে কোনো আর কি ভাগ টাগ নাই, কোনো ইতিহাস নেই, কিন্তু কন্টেন্টের মধ্যে ভাগ আছে। কি 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 কন্টেন্ট হতে পারে, হতে পারে কি
ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, আইফ্রেম হতে পারে, হ্যাঁ, ফর্ম হতে পারে, অনেক ধরনের কন্টেন্ট হতে পারে। তো দুইটারে কি করতে হবে, রেসপন্সিভ করতে হবে। যদি আপনি 100% রেসপন্সিভ দুইটারে করতে পারেন তাহলে আপনার কি কাজটা প্রফেশনাল হবে, কাজের মধ্যে কোনো কি ঝামেলাও থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন নিচের দিকে যেটা আসতেছিলাম, রেসপন্সিভ টেক্সট আছে, ওরা শুধু কি ওই ইমেজ কন্টেন্টকে রেসপন্সিভ করা নাই, আমাদের যে টেক্সটগুলো আছে এগুলোকে রেসপন্সিভ করে রাখছে। যেমন কালকে লাস্ট ক্লাসের কথা একটু আপনারা মনে করেন, আমাদের যে হেডিংটা ছিল, হ্যাঁ, ওই যে জন ওয়াটসন, এটার হচ্ছে যে আপনার নর্মালি ফন্ট সাইজ কত ছিল, 65 পিক্সেল। 65 পিক্সেল দেখা যাচ্ছে ছোট স্ক্রিনে আসলে কি বড় বড় লাগতেছিল, এই জন্য আমরা এটা কি করলাম, ছোট করলাম, 45 করলাম। এরা করছে কি, রেসপন্সিভ ফ্রেমওয়ার্কগুলা এই কাজটা ওরা নিজেরাই করে। আচ্ছা, তো এইখানে ওরা হচ্ছে যে ফন্ট সাইজ, দ্যাট মিনস কন্টেন্টগুলোর জন্য এমনভাবে কোড করে রাখছে আর কি, আলাদা আলাদা স্ক্রিনে, মানে নর্মালি একটা থাকে না সবার, আমরা যখন হচ্ছে যে কাজ করি, হ্যাঁ, এই কাজের ব্যাপারে নর্মালি তো একটা থাকে সবার, যে হচ্ছে যে এই কোডটা এই স্ক্রিনে এরকম হলে ভালো, ওইরকম হলে ভালো, একটা আশা থাকে না। অথবা হচ্ছে যে আমরা যে হচ্ছে যে কাজটা করি, এই যে কালকের কাজটাই ধরেন না কেন, যেটা যখন বড় স্ক্রিনে আসতেছিল ছোট স্ক্রিনে আসতেছে, তখন আমাদেরকে চোখে ধরা পড়তেছিল এটা যে কতটা খারাপ লাগতেছে বা অ্যাডজাস্ট হচ্ছে না, বিষয়টা খুব বড় বড় লাগছে, এই বিষয়টা খুব আমাদের খালি চোখে ধরা পড়তেছিল। এটা কিন্তু সবার জন্যই ব্যাপারগুলো কি প্রায় একই রকম, রাইট? এই জন্য কমন যে বিষয়গুলো আছে, এই কমন বিষয়গুলো হচ্ছে কি করছে ওরা, কোড লিখে 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 আলাদা আলাদা স্ক্রিনের জন্য কি সব সেট করে রাখছে। আবার আমার ছোট স্ক্রিনের জন্য কেমন হবে, বড় স্ক্রিনের জন্য কেমন হবে, মাঝারি স্ক্রিনের জন্য কেমন হবে, দ্যাট মিনস আমরা লাস্ট ক্লাসে যে 6টা ভিউপোর্ট দেখছিলাম, স্ক্রিন সাইজ দেখছিলাম, সে আলাদা আলাদা স্ক্রিন সাইজগুলোতে কেমন হবে কোডটা বা কোডের আউটপুটটা, সেটা ওরা কি সেট করে রাখছে অলরেডি। এটাকে আমরা বলতে পারি, যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব বা সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করব, আমরা এটাকে বলতে পারি বাই ডিফল্ট। আর বাই ডিফল্টে যদি আপনার পোষায়, সহজ কথা, সহজ বাংলা কথা, যদি পোষায় তাহলে কোনো কোড চেঞ্জ করতে হবে না। আবার যদি মনে করেন যে বাই ডিফল্ট যে স্ট্রাকচার বা যে প্যাটার্ন বা যে কোড ওদের আছে এটা দিয়ে আপনার হচ্ছে না, বা আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট কি ফুলফিল হচ্ছে না, তাহলে আপনাকে আবার এখানে কাস্টম কোড লিখতে হবে, কাস্টম সিএসএস কোড লিখতে হবে, আদারওয়াইজ কাস্টম সিএসএস কোডে হাত দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যাবে যাবে, একই ফাইলে না, আলাদা আলাদা ফাইলে, আমরা সেপারেট ফাইলে রাখবো আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। ওকে, এখন হচ্ছে যে এরপরে দেখেন এটা মিডিয়া করে, মানে এই ইয়ার মধ্যে মোটামুটি ওরা অনেক কিছু বুঝাই দিছে কীভাবে কাজটা হচ্ছে আর কি। তো আমরা একটু এখান থেকে মুভ করি আবার একটু, হ্যাঁ, এখানে একটা আইডিয়া নিতে চেষ্টা করলাম যে রেসিপিটা কীভাবে হচ্ছে, আবার হচ্ছে ওরা কি 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 কন্টেন্টকে রেসিভ করতেছে বা কীভাবে কাজ করার চেষ্টা করতেছে আর কি, এটার আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। আমরা লাস্ট 2টা ক্লাস থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এরপরে এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এখন একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্কের নাম বলতেছে কি বুটস্ট্র্যাপ। এটা কি, এটা একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। এখন কি রেসপন্সিভ ফ্রেমওয়ার্কে আর নাই, যদি আমরা একটু গুগলে সার্চ করি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, লিস্ট, এটা কি লিখলো এরা, এটা কি জিনিস তো? আচ্ছা দেখেন এখানে হচ্ছে তো কিছু ইয়ার দিয়ে রাখছে, আমরা একটু এখানে দেখি 10 বেস্ট রেসপন্সিভ HTML5 ফ্রেমওয়ার্ক। প্রথমে কি আছে, টুইটার বুটস্ট্র্যাপ, যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলতেছে কি টুইটার বুটস্ট্র্যাপ, হ্যাঁ। এরপর হচ্ছে কি ফাউন্ডেশন, এটা একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। এরপরে আছে কি দেখেন, হ্যাঁ, স্কেলেটন। এরপরে আছে হচ্ছে যে আপনার HTML5 বয়লার প্লেট। এরপরে আছে কি কিকস্টার্ট। এরপরে হচ্ছে কি HTML5 ফ্রেমওয়ার্ক, এটা কি মন্টেস। আচ্ছা, এরপরে আছে কি একটা নাম লিখছে, যাই হোক, এরপরে জ্যাব্রা। ওকে, ফাইন, দেখেন শেষ নাই, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা যেখানে লিখি সিএসএস ফ্রেমওয়ার্ক রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক লিস্ট, হ্যাঁ। তো এখানে আবার দেখেন অনেক আছে আরো। 1 নম্বরে কি আছে, বুটস্ট্র্যাপ, 2টা সার্চ দিলাম, দুইখানে 1 নম্বরে কি আছে, বুটস্ট্র্যাপ আছে, হ্যাঁ। এরপরে কি আছে, ফাউন্ডেশন, এখানে 2 নম্বরে ফাউন্ডেশন আছে। এরপরে কি আছে,
এরপর আছে বালমা বা বুলমা যা আপনারা বলেন। হ্যাঁ, হ্যাঁ, এরপর আছে ইউআই কিট, এটা হচ্ছে ইউআই কিট। হ্যাঁ, এরপর আছে হচ্ছে কি দেখেন সিমেন্টিক ইউআই। স্যার বয়লার প্লেট। হ্যাঁ, এরপর আছে কেন সুশি। এরপর আছে হচ্ছে যে ম্যাটেরিয়ালাইজ, এটা একটা জনপ্রিয় অনেক। পিওর। হ্যাঁ, এরপর আছে স্কেলেটন। এরপর আছে মিলিগ্রাম। এরপর হচ্ছে টেলুইন। টেলুইন কত নাম্বারে? 11 নাম্বারে। হ্যাঁ, এরপরে এটা এটা না বাচ্চা এনো এজন্য। এরপরে টেকিট বা টাকিট কিছু একটা লিখছে ওরা। জ্যাব্রা। এরপর আছে কি লিখছে এটা? স্পেক্টর। স্পেক্টর। যাই হোক কিছু একটা লিখছে। এরপরে প্রিমিয়ার নাকি? যাই হোক কিছু একটা লিখছে। দেখ প্রচুর হচ্ছে যে সিএস ফ্রেমওয়ার্ক আছে, এগুলোও আছে, এগুলোর বাইরেও আছে আপনার হচ্ছে যে কি। কিন্তু এখন কথা হচ্ছে যে কি আমি কি সব শিখবো? এখন কাজ করার জন্য হচ্ছে যে যদি আপনার কাছে রিকোয়ারমেন্ট চলে আসে তাহলে আপনার শিখতে হবে। তবে আগে থেকে সব কিছু শিখে মাঠে নামার দরকার নেই। এখানে 14টা আছে, ওখানে 10টা আছে, তাহলে কি 28টা হচ্ছে। এবার দেখা যাচ্ছে এরকম খুঁজলে আরো 28টা বের হতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আসলে জানি না সংখ্যা কয়টা। মনে করেন যে হচ্ছে 30টাই ধরেন না কেন, 30টা সব শিখে মাঠে যখন নামবেন তখন দেখুন যে আরো 3টা বের হয়ে গেছে। তো ওই রিস্ক নেওয়ার দরকার নাই, ভালো করে কোনো একটা শিখেন। এই বুটস্ট্র্যাপ সিএসএস টুইটার বুটস্ট্র্যাপ যেটা আছে বা বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক যেটা আছে, এটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ অথবা রেসপন্সিভের একদম ফার্স্ট থিওরি হচ্ছে এটা। একদম যখনই হচ্ছে রেসপন্সিভের যে থিওরিটা আসছে বা রেসপন্সিভ কীভাবে কাজ করে তখনই ওরা বুটস্ট্র্যাপটা মার্কেটে নিয়ে আসছে। তখন থেকে মানে ফার্স্ট মানুষ হচ্ছে বুটস্ট্র্যাপ আসলে তৈরি করছে, সরি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক তৈরি করছে এই বুটস্ট্র্যাপ দিয়েই। অথবা হচ্ছে রেসপন্সিভ যে লেআউটগুলো আমরা দেখি একদম ইনিশিয়াল স্টেজে ধরলে এই বুটস্ট্র্যাপই আসলে সবার সাথে ইন্ট্রোডিউস করাইছে রেসপন্সিভের, কীভাবে রেসপন্সিভ হয়, কীভাবে রেসপন্সিভ কাজ করে, বা কীভাবে ওয়েব টেমপ্লেটগুলো বা ওয়েবসাইটগুলো রেসপন্সিভ হতে পারে, এভরিথিং আসলে ইন্ট্রোডিউস করাইছে। এত জনপ্রিয় করে ফেলছে হচ্ছে বুটস্ট্র্যাপ নিজেই, বা বুটস্ট্র্যাপের কারণে এত জনপ্রিয়টা হয়েছে আর কি। তো এখন এই জন্যই এখনও আমাদের যত অ্যাপ্লিকেশন দেখি, মানে যতই আরও বেশি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক আসুক না কেন, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যে কি জনপ্রিয় এখনো বুটস্ট্র্যাপ, আর সবচেয়ে বেশি ব্যবহৃত রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক এখনো কি বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপটাকে আমরা দুইটা নাম বলতে পারি, একটা হচ্ছে কি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, আবার বলতে পারি সিএসএস ফ্রেমওয়ার্ক। কি কি বলতে পারে? রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ওরা কি বলছে দেখেন, অ্যান ইনিশিয়েটিভ বাই টুইটার, Bootstrap takes credit for introducing responsive design on a large scale. It was the first framework to promote the কি philosophy of mobile first. এটা ওই যে যেটা বললাম আর কি, একদম ফার্স্ট ওরাই আসলে ইন্ট্রোডিউস করাইছে রেসপন্সিভ বলে কিছু একটা হইতে পারে। হ্যাঁ, no longer was designing for a smaller screen size a separate project in itself. All you needed to do was including relevant Bootstrap classes, and the design would automatically adjust a different screen size will adjust almost okay. আচ্ছা একটা জিনিস চিন্তা করেন তো, বুটস্ট্র্যাপ আপনার কাছে নাই, আপনি হচ্ছে দুনিয়াতে 100 রকম ডিভাইস আছে, 100 রকম ডিভাইসে আপনার সাইটটা ফিট করাইতে হবে, তাহলে দেখেন তো চিন্তা করেন তো অবস্থাটা কি হবে এটা একটু। বা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক নাই, বুটস্ট্র্যাপ বাদ দিলাম, একটা 100টা ডিভাইসে আপনি সাইটটা আলাদা আলাদা ফিট করাবেন, তাহলে কি করতে হবে? গ্রাহক কষ্ট করে করবে। মিডিয়াও হবে না অ্যাকচুয়ালি, তখন মিডিয়া লিখলেও মিডিয়া হতে পারে, বাট অ্যাকচুয়ালি তখন জিনিসটা কি হবে, একটা সাইটের জন্য আলাদা আলাদা করে আপনার কোড করতে হবে, প্রচুর কোড করতে হবে। আপনারা অ্যাকচুয়ালি ওই 100টা ডিভাইসের স্ক্রিন সাইজ আগে জানতে হবে, অ্যাকচুয়ালি জানতে হবে। এখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি আলাদা আলাদা ডিভাইসগুলো নাও জানি প্রবলেম নাই, ওইটা যে মিডিয়া যে আমাদের কি কিওয়ার্ডটা আছে সে রিড করে নেবে, সে রিড করে নিয়ে হচ্ছে কাজ করে ফেলবে, হ্যাঁ ফিট হয়ে যাবে। কিন্তু এটা যদি না জানতাম বা থিওরি না আসতো তাহলে কিন্তু মানে খুবই একটা ঝামেলার ব্যাপার ছিল আর কি। ওকে, এটা রেসপন্সিভের মিডিয়া বুটস্ট্র্যাপ যেটা আছে সেটার অনেকগুলো ভার্সন আছে আপনার, আমরা দেখবো এটার ভার্সন হিস্ট্রিগুলা। এরপরে এখন যে জনপ্রিয় ফ্রেমওয়ার্কগুলো আছে তার মধ্যে হচ্ছে যে টেলউইন্ড সিএসএসটা অন্যতম। এই টেলউইন্ড সিএস এটা অনেক বেশি কি জনপ্রিয় এখন। হ্যাঁ, তো এটার কারণ আছে, আমরা যদি একটু এখানে এভাবে লিখি 2022, তাহলে একটু দেখেন কাহিনী কি দাঁড়াচ্ছে। এটা হচ্ছে টেলউইন্ড সবার উপরে নিয়ে আসছে, এটা হচ্ছে মানে এই বছরের হিসাবে একটা আর কি। এরপর কি আছে দেখেন, বালমা আছে, বুটস্ট্র্যাপ আছে, তাহলে বুটস্ট্র্যাপ জনপ্রিয়তা কি এখনো কমে যায়নি, রোড মেন্টাল সিএস আছে, হ্যাঁ ইউএ8 আছে। তো এগুলা থেকে যদি আপনি বলেন যে আমার একদম কি আমি এই একটা না শুধু আমি কয়েকটা শিখে মাঠে নামবো, তাহলে আমি বলবো যে হচ্ছে আপনি
টেলউইন্ড শিখেন, কই গেলে টেলউইন্ড শিখেন, তারপরে হচ্ছে যে আপনি বুটস্ট্র্যাপ শিখেন, তারপরে আপনি ম্যাটেরিয়াল সিসেস শিখেন। এই তিনটা শিখেন, এই তিনটা শিখে মাঠে নামেন, আর কিছু লাগবে না। আজ যদি বলেন যে এত কিছু পারবো না, তাহলে বুটস্ট্র্যাপ শিখেন, বুটস্ট্র্যাপ শিখে কাজ শুরু করে দেন। সেটা তো মোটামুটি কাজ হবে না। হুম? বুটস্ট্র্যাপ হ্যাঁ, মোটামুটি কেন, আপনার যদি হচ্ছে যে আপনার স্পেসিফিক যদি কিছু বলে না দেয়, আপনি টেলউইন্ড দিয়ে করেন, আপনি ম্যাটেরিয়াল সিসেস দিয়ে করেন, তাহলে আপনি বুটস্ট্র্যাপ দিয়ে সব করে ফেলতে পারবেন। আবার যদি বলে দেয় স্পেসিফিকলি কেউ যে না ভাই আমার টেলউইন্ডই লাগবে, অন্য কোনোটা হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার টেলউইন্ডে কনভার্ট হতে হবে আর কি। এর মধ্যে তেমন একটা বলে আছে বিভিন্ন প্রেক্ষাপট আছে, এটা হিসাব করে লাভ নেই। এটা ক্লিয়ার সবাই, এটা হিসাব নিকাশটা? আচ্ছা, রাসিভ কিভাবে কাজ করে সেই বিষয়ে আমরা আলাপ করে লাভ নাই, আলাপ আমরা কিছুটা জানি। এরপর এখানে একটু দেখি, এই যে এটা হচ্ছে bootstrap.com, getitbootstrap.com, এটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসলে এই যে ডান কোনায় কিছু 5.2 লেখা আছে না, এখানে যদি আমরা ক্লিক করি একটা এভাবে ড্রপ ডাউন বের হয়ে আসবে। এটাতে অল ভার্সনে ক্লিক করলে আমরা বুটস্ট্র্যাপ হিস্ট্রিটা দেখতে পারবো। অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ যে ভার্সনটা প্রথম আসে সেটার নাম হচ্ছে কি 1.0। হ্যাঁ, এটা দেখতে হচ্ছে যে এরকম একটা সাইট ছিল ওদের। এটা দিয়ে ওরা আসলে প্রথম ইন্ট্রোডিউস করা যে বুটস্ট্র্যাপ বলতে কিছু একটা আছে, এবং রেসিভ বলতে কিছু একটা আসলে বাস্তবে হয়, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমার বিভিন্ন ডিভাইসে কি সেম ওয়েবসাইটটা বিভিন্ন রকমে ওপেন হবে, এবং মোবাইলের সাথে কি বা বিভিন্ন ডিভাইসে এটা কি ফিটও হবে। এই থিওরিগুলো নিয়ে ওরা আসে অ্যাকচুয়ালি বাস্তবমুখী করার জন্য আর কি। মানে এর আগে হয়তো কেউ বলছে কিন্তু সেটা বাস্তব কোনো রূপ ছিল না, এটাকে প্রথম বাস্তব রূপটা নিয়ে আসছে আর কি ওরা। তো এরপরে এটা ধারাবাহিকতা, এটা আপডেট হইতে 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 এখন ডে বাই ডেতে সব কিছু আপডেট হচ্ছে। হ্যাঁ, তো টেকনোলজি আপডেট হচ্ছে, দেখা যাচ্ছে HTML কিছু একটা নিয়ে আসছে, CSS কিছু একটা নিয়ে আসছে, অথবা কোনো একটা ট্রিক্স টেকনোলজি আপডেট হয়ে যাচ্ছে, ওদের সাথে সাথে ওরা ডে বাই ডে কি নিজেদেরকে আপডেট করছে। আপডেট করতে করতে এখন হচ্ছে কি লেটেস্ট 5.2। ওকে, তো আমরা যদি এটা একটু হচ্ছে ইন্ট্রোডাকশনে আসি অথবা হোম পেজে চলে আসি, হোম পেজে কিন্তু 5.2 এর ইন্ট্রোডিউস করা আছে, অথবা যেটা লেটেস্ট থাকে সেটা ইন্ট্রোডিউসটা কি হোম পেজে থাকে আর কি। এখন এটা হচ্ছে অনেকটা ওই যে ফন্টের সময় আমরা বাসনে ফন্ট ইউজ করছিলাম না, আইকন ইউজ করছিলাম, গুগল ফন্টে ফন্ট ইউজ করলাম, তারপর ফন্ট আসাম ইউজ করলাম, বুটস্ট্র্যাপ ইউজ করলাম, এগুলোতে আমরা কি ফন্ট ইউজ করছিলাম। এগুলোর মধ্যে একটা জিনিস কি, সেটা কি আপনার বাসনের সাথে ওই ক্লাসগুলো মিলতে হয়। বাসনের সাথে ক্লাস না মিললে কি হয়, কাজ হয় না। একইভাবে বুটস্ট্র্যাপে দেখেন অনেকগুলো বাসন আছে, আপনার এই প্রতিটা বাসনের আন্ডারে অনেক রকম কোড আছে। আপনি যখন কোনো একটা বাসন নিয়ে কাজ করবেন তখন অ্যাকচুয়ালি ওই বাসনের কোডগুলো ইউজ করলে ঠিকঠাক আউটপুট পাবেন। এখন আপনি মনে করেন যে বুটস্ট্র্যাপ 5.2 এর কোড নিয়ে আপনি কাজ করতেছেন, কিন্তু লিঙ্ক করলেন 5.1 বা হচ্ছে কি আরও পরের কোনো একটা, তাহলে দেখবেন ঠিকঠাক আউটপুট পাচ্ছেন না। এখানে প্রতিটা বাসনের মধ্যে অনেকগুলো সিমিলারিটি আছে, একই সাথে অনেকগুলো কি অমিলও আছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে বলতেছে কি দেখেন, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। এটা ফাস্ট হবে, আবার হচ্ছে কি রেসপন্সিভ সাইট হবে। ফাস্ট বলতে হচ্ছে যে এখানে দুই ধরনের ফাস্ট হতে পারে, একটা হচ্ছে সাইটটা খুব কি দ্রুত লোড হবে, আর একটা হতে পারে কি আপনার সাইটটা খুব দ্রুত বানাতে পারবেন। বিল্ড ফাস্ট, হ্যাঁ, দ্রুত বানাতে পারবেন, রেসপন্সিভ হবে উইথ বুটস্ট্র্যাপের সাহায্যে। ওকে ফাইন। এরপরে এখানে একটা সিস্টেম দিয়ে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে পারবেন। এরপর আরও অনেক সিস্টেম আছে, দেখেন এই পেজে আসলে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ইনস্টল বিআইএ প্যাকেজ ম্যানেজার। এই NPM হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার, যেটা দিয়ে হচ্ছে কি এইভাবে অনেক ফ্রেমওয়ার্ক ইনস্টল করা যায়, অনেক কিছু ইনস্টল করা যায়। তো সেটা আসে আমরা এই ওয়েতে আসে, যে ওয়ে আমরা জানি এটাতে আসে একটু। হ্যাঁ, এখানে কি দেখা যাচ্ছে, এখানে ইনক্লুডিং বাই সিডিএন সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, রাইট? এখানে দেখতে পাচ্ছি কি একটা CSS লিঙ্ক, একটা JS লিঙ্ক, দেখেন দেখা যায়। আচ্ছা, এই দুইটা লিঙ্ক যদি আপনি ইউজ করেন আপনার একটা ওয়েব পেজের মধ্যে, একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, তাহলে আপনার ওয়েব পেজে বুটস্ট্র্যাপ অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। খুব সিম্পলি, কিচ্ছু না, জাস্ট কি একটা CSS ফাইল লাগতেছে, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগতেছে, এই দুইটা দিলেই আপনার ওয়েব পেজে বুটস্ট্র্যাপ কাজ করার জন্য রেডি। সিম্পল না জিনিসটা, কিছু লাগতেছে না। জাস্ট একটু কম্পেয়ার করেন তো ওই যে ফন্টস আমার আইকনের সাথে, বা বুটস্ট্র্যাপের আইকনের সাথে, বা গুগল ফন্টের আইকনের সাথে, ওইখানে ওদের আইকনগুলো কাজ করতেছিল কি হবে, ওদের যে লিঙ্ক আছে লিঙ্কটা আমরা দিতাম, কাজ করতে অটোমেটিক্যালি। এখানে একই প্রসেস, বুটস্ট্র্যাপ আপনি কাজ করাবেন, বুটস্ট্র্যাপের CSS লিঙ্ক দিবেন, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট লিঙ্ক দিবেন, তারপরে এদের যে কোডগুলো আছে এগুলো নিয়ে ইউজ করবেন, কাজ করবেন। সিম্পল। ক্লিয়ার সবাই? আবার একটু ভিতরে দেয়, আমরা অনেকে জানি এগুলা, তারপরে হচ্ছে একটু বোঝাচ্ছি আর কি। এই যে আপনার হচ্ছে যে কোনো ফ্রেমওয়ার্ক বা প্যাকেজ আমরা কীভাবে শিখতে পারি এটা একটু বুঝি আমরা। যে কোনো প্যাকেজ বা ফ্রেমওয়ার্কে আপনারা যাবেন, দেখবেন যে একটা ডক্স থাকে, ডকুমেন্টেশন থাকে। এই ডকুমেন্টেশনটা হচ্ছে ভালো উপায় হচ্ছে শেখার।
ডকুমেন্টেশনে ক্লিক করেন, দেখবেন যে হচ্ছে নতুন একটা এখানে কি অনেক কিছু চলে আসছে। এক পাশে নেভিগেশন আছে লেফট সাইডে, আর রাইট সাইডে একটা নেভিগেশন আছে, আর মাঝখানে কন্টেন্ট আছে। হ্যাঁ, এখানে দেখেন গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ। Bootstrap is a powerful feature fact front-end toolkit build anything from prototype to production. আপনার যে হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট থেকে কি প্রোডাকশন লেভেলে যাওয়া পর্যন্ত ওরা আপনাকে কি সাপোর্ট দিতে পারবে। এভাবে হচ্ছে আপনার কি এখানে কোডটা করা আছে ওদের। এখানে একটা সিম্পল কোড আছে এখানে একটু, হ্যাঁ দেখা যায় একদম উপরেই। ছোট হ্যাঁ, সিম্পল কোডটা আছে দেখেন। এখানে হচ্ছে ওরা বিউফোর্ট ওই যে ডেটা রাখছে, মেটা নেম বিউফোর্ট কন্টেন্ট ডিপোজিট ইনিশিয়াল স্কেট 1 বা 1.0। এরপরে এটা হচ্ছে কি আমাদের নর্মাল কোড, আমরা যে সবসময় যেটা করতেছি এটার সাথে একটা কম্প্যারিজন নিয়ে আসছে ওরা এখানে। হ্যাঁ, আমরা একটু বুঝে জিনিসটা। এটা হলো রেগুলার কোডটা, রেগুলার কোডের সাথে আরেকটা কোড নিয়ে আসছে দেখেন, ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস অ্যান্ড জেএস। দেখেন এই আগের কোডটার মধ্যে জাস্ট কি অ্যাড করছে, লিঙ্ক দিয়ে একটা কি সিএসএস অ্যাড করছে ওদের। দেখেন বুটস্ট্র্যাপ মিন সিএসএস, দেখা যায় লাস্টে সিএসএস থাকলেই বুঝবেন যে এটা একটা কি সিএসএস ফাইল। এরপরে দেখেন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করছে .js দেখলে বুঝবেন এটা একটা কি জাভাস্ক্রিপ্ট ফাইল। এবার দেখেন তো কোন ফাইলটা কোথায় অ্যাড করছে, দেখা যায় আপনাদের স্ক্রিনে। হ্যাঁ, সিএসএস ফাইল অ্যাজ ইউজুয়াল যেখানে আমরা অ্যাড করেছিলাম সেখানে, কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করছে কোথায় দেখেন তো, বডির যেখানে শেষ তার জাস্ট উপরে। বডির যেখানে শেষ তার জাস্ট উপরে দেখেন। এই জাভা স্ক্রিপ্টটা চাইলে ওরা কি বডি যেখানে শুরু তার নিচে রাখতে পারতো, দ্যাট মিনস H1 এর উপরে রাখতে পারতো, কিন্তু H1 এর উপরে রাখে নাই, রাখছে কোথায় H1 এর নিচে। তার মানে আপনার ওয়েব পেজে বডির ভিতরে যত ধরনের কন্টেন্ট থাকবে, স্ট্রাকচার থাকবে, সব কিছু যেখানে শেষ, যেখানে বডি শেষ তার জাস্ট কি উপরে এই বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা অ্যাড করবেন। ক্লিয়ার সবাই? আর দেখেন তো স্ক্রিপ্ট অ্যাড করার ওয়ে কি, আমরা হচ্ছে যখন সিএসএস অ্যাড করি এখানে হচ্ছে একটা ট্যাগ ইউজ করতে হয়, তার নাম হচ্ছে কি লিঙ্ক। এখানে একটা ট্যাগ ইউজ করতে হয়, তার নাম হচ্ছে স্ক্রিপ্ট। ওকে, এই লিঙ্কের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, তার নাম হচ্ছে যে এইচআরইএফমা হাইপার রেফারেন্স। স্ক্রিপ্টের মধ্যেও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এটার নাম হচ্ছে সোর্স বা এসআরসি। আর বাদ বাকি সেম, কিন্তু এই লিঙ্কের কোনো এন্ডিং নাই। আবার এই স্ক্রিপ্টের একটা কি আছে, এন্ডিং আছে। এই তাহলে প্রসেসটা আমরা আবার একটা রিপিট করি। জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হলে একটা ট্যাগ ইউজ করতে হবে, তার নাম হচ্ছে কি স্ক্রিপ্ট। এই ট্যাগের শুরু আছে, এই ট্যাগটার কি শেষও আছে। একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম হচ্ছে কি এসআরসি। এবার এটার মধ্যে আবার আপনি সিনিয়র লিঙ্ক দেন বা আমাদের লোকাল লিঙ্ক দেন, যেটা এদের কাজ করবে কি হিসেবে কাজ করবে, জাভাস্ক্রিপ্ট অথবা jQuery হিসেবে কাজ করবে। ক্লিয়ার সবাই? এখানে বুঝার কিছু আছে, বুঝে নাই এরকম কিছু? আচ্ছা, এখানে একটা কাইন্ড দেখেন তো, ডটটা কিভাবে লিখছে ওরা, স্মল ডট। আমরা কিভাবে লিখছিলাম বা বলছিলাম কিভাবে লিখতে, বড় লেখা যায় ছোট লেখা যায়। স্মল লিখতে বলছিলাম। বড় হাতের লেখা ছোট হাতের লেখা যায়, লিখতে বলছেন স্মল। হ্যাঁ, সেটাই তো কথা, আমি তো ওটা জিজ্ঞেস করতে, লিখতে বলছি স্মল। দেন এখন কি ওই ওয়েতেই আসতেছে, মানে প্রফেশনাল ওয়েতে আপনাকে এটা করতে হবে, স্মল লিখতে হবে। আর স্মল লিখলে আলটিমেটলি সব ধরনের সার্ভারে, সব ধরনের ডিভাইসে আপনার কোডটা কি ঠিকঠাক রিড করতে পারবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে যে একটা সময় যারা হচ্ছে যে আগে থেকে বুটস্ট্র্যাপের সাথে পরিচিত, অথবা আপনারা যখন মার্কেটে কাজ করবেন, দেখা গেল যে হচ্ছে কোনো একটা ভার্সনে আপনি 5.2 না অন্য কোনো একটা ভার্সন নিয়ে আপনি কাজ করতেছেন আর কি, অ্যাকচুয়ালি সেটা হতে পারে 5.0 বা হচ্ছে 4.6 এরকম কোনো একটা ভার্সনে কাজ করতে পারেন। সেটার জন্য একটা জিনিস জাস্ট আইডিয়ার জন্য বলে রাখি, আগের ভার্সনগুলোতে এই জাভাস্ক্রিপ্ট লিঙ্ক ছিল 2টা। আগের ভার্সনগুলোতে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক ছিল কয়টা, 2টা। এখন এটার নাম কি দেখেন তো, bootstrap.bundle.js। হ্যাঁ, আগে ছিল 2টা নাম, একটা ছিল হচ্ছে এরকম proper.js আর একটা ছিল bootstrap.js। হ্যাঁ, তো ওরা আগে এই দুইটাকে একদম প্রথম দিকে শুধু একটা ইউজ করতো, বুটস্ট্র্যাপ। এরপরে একটা সময় এসে ওরা কি 2টা করলো, ওরা সুবিধার জন্য বা আমাদের সুবিধার জন্য করছে 2টা। এরপরে এসে ওরা বললো যে 2টা অ্যাড করার দরকার কি, আমরা একটা ফাইলের মধ্যে করতে পারি না এটা। ওরা আবার এটাকে আবার ঘুরে ফিরে একটা ফাইলের মধ্যে নিয়ে আসছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, সিম্পল প্রসেসগুলো, হ্যাঁ এত বেশি কঠিন না বা হচ্ছে কনফিউজিং না জিনিসটা। জাস্ট আপনি ওদের সাইডে আসবেন, ওদের সাইডে এসে ইন্ট্রোডাকশনে যাবেন, যে হচ্ছে যে কি এদের এখান থেকে দেখেন আলাদা করে সুন্দর করে রেখে দিচ্ছে সিডিএন লিঙ্ক, সিএসএস এর সিডিএন লিঙ্ক কি জেএসএস, সিম্পল। তা আসেন তো আমি একটু আপনারা এখন করতে পারেন, জাস্ট দেখেন আমি কিভাবে করতে জিনিসটা, সিম্পল কাজ, কিচ্ছু না। দুইটাই লাগবে, সিএসএস জেএস দুইটাই লাগবে। আচ্ছা, আমি হচ্ছে যে ডে
আপনারা জাস্ট দেখেন, হ্যাঁ, দেখে এরপর আমরা রেখে যাবো। dev42 ক্রিয়েট করলাম, ভিতরে গেলাম, একটা ফাইল ক্রিয়েট করলাম, নাম দিচ্ছি হচ্ছে কি index.html। হ্যাঁ, ওকে, এটাতে কারো কোনো ঝামেলা নেই। ওকে, আমাদের যে এডিটর রেগুলার আমরা যেগুলো ইউজ করি, বিএস কোড বা আদার, যে আপনার যাদেরটা ভালো লাগে সেটা আপনি ধরবেন। হ্যাঁ, ধরে জাস্ট এটা কি টান দিয়ে ওপেন করে দেবেন, কি হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো রেগুলার আপডেট হয়। ওই যে আমরা ফন্ট সামটা দেখলেন না, শিখতেছি একটা একটা, আর পর একটা চলে আসছে। আচ্ছা, আমি 42টা আপডেট করতেছি। এখানে আমাদের হচ্ছে যে এডিটর ওপেন করে দিলাম। বুটস্ট্র্যাপের আরেকটা ফাইল বানাইতে হবে। কিচ্ছু করতে পারেন, দেখেন আমি কি করে, দেখেন আমি হচ্ছে যে এটাকে ওপেন করলাম এখানে, কিন্তু আসে নাই, ঘটনা কি? আচ্ছা হ্যাঁ, আসছে, দেখেন সিম্পল। এটা আমি এডিটর ওপেন করে নিলাম, এখানে এক্সক্লেমেটরি সাইন দিলাম, এন্টার দিলাম, ফুল আমার বিউফোর্ট সহ চলে আসছে না? হ্যাঁ, এরপর আমার কাছে যেটা ভালো লাগে, এটা আমরা আগে বলছিলাম, এটার উপর রেখে দেন, আপনারা এই প্র্যাকটিসটা রাখেন, এটার উপর রেখে দেন। এইখানে একটা লিঙ্ক জায়গায় ক্রিয়েট হয়েছে না, এখানে জাস্ট কি করবেন দেখেন, কিচ্ছু না, জাস্ট এদের যে সিডের লিঙ্কটা আছে এটা কপি করেন। হ্যাঁ, কন্ট্রোল সি, কপি করে এখানে লেখেন কি লিঙ্ক, এরপরে এখানে এই বুটস্ট্র্যাপ সিএস লিঙ্ক হয়ে গেছে। ওকে, এই জেএসএস লিঙ্কটা কপি করেন, কপি করে এখানে আসেন, এসে লিখেন কি স্ক্রিপ্ট, দেখেন স্টার্টিংটা ক্লোজিংটা চলে আসছে, একটা অ্যাট্রিবিউট লিখেন, নাম হচ্ছে কি এসআরসি, এটার মধ্যে আপনি পেস্ট করে দেন লিঙ্কটা, তাহলে বুটস্ট্র্যাপের জেএস লিঙ্ক হয়ে গেছে, বুটস্ট্র্যাপের জেএস এর লিঙ্ক হয়ে গেছে, বুটস্ট্র্যাপের সিএসএস এর লিঙ্ক হয়ে গেছে। তার মানে আমার অ্যাপ্লিকেশনটা এখন টোটালি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করার জন্য রেডি। কিন্তু স্যার এখানে সিএসএস এর লিংক না, আমাদের তো এখন দিই নাই, আমি তো বলছি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করার জন্য রেডি। ওকে, এবার একটা এক্সাম্পল দেখেন, আমি এখানে দিচ্ছি H1। হ্যাঁ লাগবে, হ্যালো বাংলাদেশ লিখলাম, হ্যাঁ, এটা অফ করে দিচ্ছি, এই লিঙ্কটা অফ করে দিচ্ছি। ওকে, অফ করে দিয়ে হচ্ছে যে এটার একটা আমি ব্রাউজার একটু ওপেন করতেছি। হ্যাঁ, এই লিঙ্কটাকে দেখা যায়? আচ্ছা, এবার নর্মালি এখানে আমরা যখন এটা করতাম, হ্যাঁ, আমরা টাইপোগ্রাফি বলে একটা বিষয় শিখছিলাম। টাইপোগ্রাফি কি কি করতে হয়, লেখার ফন্টগুলো সুন্দর করতে হয়, লেখার কালার ঠিক করতে হয়, লেখার সাথে কি স্পেসিং ঠিক করতে হয়, বা কাস্টম ফন্ট ইউজ করতে হয়, হাইট ওয়েট ঠিক রাখতে হয়, মার্জিন বিডিং ঠিক রাখতে হয়, এগুলো ওভারঅল সব কিছু খেয়াল রাখতে হয় টাইপোগ্রাফির সময়, রাইট? এগুলো সব ঠিকঠাক রাখলে একটা সাইটটা এরকম দেখতে কি প্রফেশনাল হয় নাকি? এরা এগুলো সব খেয়াল রাখছে, সব খেয়াল রাখে কি করছে দেখেন, সেটা দেখাচ্ছে, এগুলো একটু অন করেন, অন করলে দেখতে পারেন, ম্যাজিকটা দেখতে পারবেন, ঘটনাটা কি ঘটাইছে ওরা, বা কেন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করার পরে, এটা হচ্ছে আগে। ডিফল্টে নিয়ে নিল স্যার। হ্যাঁ, আমরা কোনো সিরিজ কোড করছি, ওরাই করে রাখছে। ওই যে বলছিলাম যে পুরো দুনিয়া যত মাসে কোড টোড করে আর কি, তাদের যে কমন যে থিঙ্কিং গুলা বা ইউজারের যে কমন, সব ইউজারের যে কমন যে চাওয়াগুলো আছে, এগুলা মিক্স করে যে কমন কোড হয়, এগুলো সব কোড করে রাখছে, যে আলাদা আলাদা কন্টেন্টের জন্য কেমন কোড হতে পারে, আলাদা আলাদা স্ট্রাকচারের জন্য, লেয়ারের জন্য কেমন হতে পারে, বা কেমন মানুষের চাহিদা, এগুলো সব চিন্তা ভাবনা করে ওরা কোড লিখে রাখছে। আমাদের কাজ হচ্ছে শুধু কি ওই কোডগুলো ফলো করা আর অ্যাপ্লাই করা। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন, যে এই যে সিরিয়াল লিঙ্ক, এটা ইন্টারনেট বেস, এখন আমার কাছে ইন্টারনেট না থাকলে কি করব, কি উপায়? এই উপায় হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। এই যে আমাদের ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, ফন্ট পেজ, এটা আমরা অনলাইন থেকে করতে পারতাম, আবার হচ্ছে কি ডাউনলোড করে করতে পারতাম, একই ওয়ে। সেখানে আমরা যাচ্ছি, হ্যাঁ, একবারে বুঝাই দিই, এরপর আপনারা প্র্যাকটিস করেন, ভালো করে সবাই বুঝেন, ইজি ওয়ে। হ্যাঁ, এখানে একটু আসেন, এখানে ভালো করে একটু খেয়াল করেন, একটু এখানে আমি লিঙ্কটা কীভাবে পেলাম, জাস্ট এ সিএসএস লিঙ্ক, জাস্ট এ জাভাস্ক্রিপ্ট লিঙ্ক। হ্যাঁ, আবার একটু উপরে আসেন তো, এখানে আমরা একদম কি ওই
ট্যাগ সহ পাচ্ছি, এখানে আসেন, একদম ট্যাগ সহ পাচ্ছি এখানে, রাইট? আচ্ছা, একটু নিচের দিকে চলেন এবার, এখানে আর কিছু নাই। এরপরে হচ্ছে যে আমরা প্রথম পেজটাতে আসি, হ্যাঁ, যেখান থেকে আমরা স্কিপ করে গেছিলাম আর কি। এখানে দেখেন, এখানে কি ট্যাগ সহ পাচ্ছি, দেখা যায়। ইভেন এখানে আরেকটা সুবিধা করে রাখছে ওরা, মানে আমরা যারা একটু হচ্ছে যে আরাম প্রিয় আর কি, তাদের জন্য এগুলো সব কেটে দিলাম, হ্যাঁ, এটাও বাদ, এটাও বাদ। ওকে, এই যে এখানে একটা কপি বাটন আছে একদম হোম পেজেই, লেটেস্ট যে বাটন থাকবে সেটার জন্য এখানে থাকবে। এই কপি বাটনে ক্লিক করলে সিএসএস কপি হয়ে গেছে, এখানে জাস্ট পেস্ট করে দেন, দেখেন সিএসএস এর যে কমেন্ট আছে কমেন্ট সহ কপি হয়ে গেছে, হ্যাঁ। এরপর হচ্ছে যে এই জেএসএরটা দেখেন কপি করলাম, এখানে এসে জাস্ট কি পেস্ট করে দেন, পুরো একদম লিঙ্ক সহ চলে আসছে। আর কি লাগবে, আর কি করবে এরা? হ্যাঁ, কিন্তু এখানে দেখেন তো আগের যে লিঙ্কটা আসছে এটার সাথে এটার কিছু অমিল পাচ্ছি না আমরা। একটু এক্সট্রা আছে। হ্যাঁ, এক্সট্রা কিছু কোড আছে। Integrity। আচ্ছা, এখানে একটু দেখেন যে আমরা কোন কোন কোডগুলো একটু চিনি, একটু খেয়াল করেন তো। লিঙ্ক চিনি, হাইপার রেফারেন্স চিনি, এবং এটা একটা লিঙ্ক সেটা আমরা বুঝতে পারতেছি। রিলেশন অ্যাস্টাল শিট চিনি, এই কোডগুলো কি চিনি দেখেন তো। এই অপরিচিত কোডটা বাদ দিয়ে দিবেন, চোখ বন্ধ করে বাদ দিয়ে দিবেন। ওকে, হ্যাঁ, এখানে হচ্ছে যে দেখেন স্ক্রিপ্টটা চিনি, এসআরসি চিনি, এটা একটা লিঙ্ক, এটা বুঝতে পারতেছি। ইন্টিগ্রিটি ক্রস রিজন এটা আমরা চিনি না, এটারে বাদ দিয়ে দেন। ক্লিয়ার? ওকে, তাহলে দুইটা ওয়ে আমরা দেখলাম, যেভাবে নেন কাজ হবে, নো প্রবলেম। এখানে যদি মনে হয় যে কাজ হবে না তাহলে এখানে লিখেন, আসেন, দেখেন ঠিকঠাক কাজ করতেছে। ওকে, আচ্ছা, এরপরে এবার মেহেদি ভাই যেটা বলছে এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আমার নেট না থাকে এটা যাইতেই পারে, নেট বাংলাদেশের যা অবস্থা, খুবই ভালো অবস্থা অবশ্য। ডাউনলোডে আসেন, ডাউনলোডে যাওয়ার পরে দেখবেন যে ওরা বলছে কি কম্পাইল সিএস অ্যান্ড জেএস, হ্যাঁ, ডাউনলোড করেন। এবার সোর্স ফাইল ডাউনলোড করেন, যার যেটা মন চায় জাস্ট কি ডাউনলোডে ক্লিক করবেন। কি করবেন? ডাউনলোডে ক্লিক করবেন। তবে ডাউনলোডে ক্লিক না করে একটা বুদ্ধি আছে, সে বুদ্ধিটা দেখবেন, সে বুদ্ধিটা একটু দেখি। এই যে এখানে ওরা হচ্ছে লিঙ্ক দিচ্ছে না আমাদেরকে, অথবা ভিতরে গেলে দেখেন লিঙ্ক দুইটা আছে না, সিএস ফাইল এখানে কপি করেন, হ্যাঁ। এখানে এই লিঙ্কটা যখন অনলাইনে যায় তখন অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি তারা এইভাবে ফাইলটা পায়। এটা হলো সিএসএস ফাইল, দেন কি ফিরেন কোড সালার করে না। না, দেখেন, বাইরে হ্যাঁ, এইটা হচ্ছে দেখেন বুটস্ট্র্যাপ min ডট সিএসএস না, এখানে মিনটা বাদ দিয়ে শুধু বুটস্ট্র্যাপ ডট সিএসএস রাখেন, তাহলে সুন্দর কোড দেখতে পারবেন। এই দেখেন রুটের মধ্যে কি প্রচুর পরিমাণ ভেরিয়েবল লিখছে। ও কালকে আমি যেটা বলছিলাম আর কি, ওরা ফন্ট সাইজ হোক বা হচ্ছে কালার হোক, রেডিয়াস হোক, যাই হোক, সব কিছুর জন্য প্রচুর পরিমাণ ওরা কি লিখে রাখছে। এরপরে দেখেন এখান থেকে কোড লেখা শুরু হয়েছে, অ্যাস্টার বলেন আর মিডিয়া বলেন, কিছু বাদ রাখে নাই। দুনিয়াদারে যেখানে যেভাবে পারছে লিখে রাখছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে রেগুলার কোড, আর এটা হচ্ছে কি মিনিফাইড। এই মিন সিএস মানে মিনিফাইড ভার্সন। মিন মানে কি মিনিফাইড, মানে নর্মালের কম্প্রেস ভার্সন, ছোট ভার্সন, মিনি ভার্সন। ওকে, দুইটাতে সেম কোড, একটাতে হচ্ছে রেগুলার ওয়েতে আছে, আরেকটাতে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এক লাইনে আছে। এখানে কোডটা আসলে অ্যাকচুয়ালি কি এক লাইনে আছে এখানে, হ্যাঁ, স্পেসিফিকটা অ্যাকচুয়ালি এক লাইনে কোড রাখছে। ইভেন জেসটা একটু দেখেন, না না দেখেন, দেখবেন না কেন, এটা জোর করে হলে দেখাবো। দেখেন এখানে কোড বেশি না অবশ্য, একটু যে এটা উঠাই দেন, মিনটা উঠাই দিয়ে যদি একটু চেক করেন, দেখেন আমরা যদি জাভাস্ক্রিপ্ট পড়তে পারি তাহলে এগুলা পড়তে বেশি সময় লাগবে না, এগুলো পড়তে পারবো আমরা। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার যে বুদ্ধির জন্য এখানে আসছি আর কি, সে বুদ্ধিটা একটু বলি এবার আপনাদের। কিচ্ছু করতে হবে, জাস্ট এই ফাইলটা এভাবে ওপেন করুন, লিঙ্কে যে কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবেন, কিবোর্ড থেকে কি চাপবেন, কন্ট্রোল এস, এই ফাইলটা দেখেন সেভ হচ্ছে। এবার আপনি ওই যে আমরা ইমেজ টিমেজ যেভাবে সেভ করতাম না, একইভাবে আপনি কি করবেন, আপনার হচ্ছে ওয়ার্ক প্লেস খুঁজে নেবেন, খুঁজে নিয়ে আপনার হচ্ছে কি ওই যে প্রজেক্ট ফোল্ডার সেখানে যাবেন, ফাইল ফোল্ডার করা থাকলে ভালো, না করা থাকলে করে নেবেন। আমার এখানে ফাইল ফোল্ডার করা নাই, আমি বলতেছি কি অ্যাসেটস, অ্যাসেটের মধ্যে কি সিএসএস, সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ min ডট সিএসএস কি সেভ করে দিলাম, শেষ খেলা।
এরপরে এখানে আসলাম, আবার কন্ট্রোল এস চাপলাম। এরপরে আমি কি ডে 42 অ্যাসেটের উপর সিএসএস এর মধ্যে আছি, বাট জেএস আর সিএসএস তো এক জিনিস না। তাহলে সিএসএস থেকে বের হব, বের হয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, নাম দেবো কি জেএস, আর জেএস এর ভিতরে যাবো, এখানে সেভ দিয়ে দেবো, তাহলে বুটস্ট্র্যাপ বান্ডেল সেভ হয়ে গেল, শেষ। ক্লিয়ার কথা? এবার আমার মনে করেন যে কি অনলাইন লিঙ্ক লাগবে না, আমার লাগবে কি অফলাইন লিঙ্ক। তাহলে এখানে লিখবো এভাবে কি বুটস্ট্র্যাপ সিএসএস অনলি, হ্যাঁ, লিঙ্ক অ্যাসেট সিএসএস বুটস্ট্র্যাপ, শেষ। ওকে, এবার এখানে আসেন আর কি লাগবে, স্ক্রিপ্ট লাগবে, হ্যাঁ, SCRIPT স্ক্রিপ্ট, SRC অ্যাসেটস জেএস বুঝতে পারলে, শেষ, দ্যাটস ইট। আর যদি হয় এবং ঠিকঠাক যদি আপনার পাথ পায়, তাহলে দেখবেন যে এটা কি কাজ করতেছে। দেখেন কোনো ঝামেলা আছে? যদি মনে করেন এটা না পাইতো তাহলে কাজ করতো না। তাহলে অনলাইন অফলাইন দুটোই ক্লিয়ার আপনারা? আচ্ছা, এবার যদি বলতে পারেন যে আমার তো ডাউনলোড করে দেখেন নাই, ডাউনলোড করলে কি হয়? এখানে হচ্ছে যে আমি এটা ডাউনলোড বাটনে ক্লিক করতেছি, কোত্থেকে আসলাম, এই হোম পেজ থেকে ডক্স থেকে ডাউনলোড থেকে ডাউনলোড ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করলে অ্যাকচুয়ালি কী হয়, এখানে একটা ফাইল নামতেছে, নামলো। ডাউনলোড করলে যার যেখানে সেভ হয় ফাইলটা অটোমেটিক্যালি সেখানে আপনারা যাবেন। দেখেন এখানে বুটস্ট্র্যাপ কি অলরেডি ডাউনলোড হয়ে আছে। হ্যাঁ, আমি এটা করলাম। আচ্ছা, এবার হচ্ছে যে এই ফাইলটা আপনি হচ্ছে যে আপনার যেখানে কাজ করতেছেন সেখানে নিয়ে যান। ডাউনলোড হওয়ার পরে এটা বাড়িতে নিয়ে যান। এটারে আমি ডাউনলোড হওয়ার পর বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম আপাতত। হ্যাঁ, একটা এক্সট্রাক্ট করে দেখি ভিতরে কি আছে। এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট আনজিপ করলাম। আনজিপ করার পরে দেন কোনো অঘটন ঘটে কিনা। এটার ভিতরে আবার দুইটা কোত্থেকে আছে, যাই হোক দেখেন সিএসএস মানে হাজার সিএসএস, জেএস হাজার জেএস। হ্যাঁ, এখান থেকে সবগুলোর দরকার নাই। কি করবেন দেখেন, হয় শুধু বুটস্ট্র্যাপ সিএসএস আর নাহলে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। দুইটার পার্থক্য কি অলরেডি আমরা বুঝছি। একটার মধ্যে কোডটা রেগুলার ওয়েতে আছে, একটা থেকে কম্প্রেস করা আছে বা মিনিফাইড করা আছে। যেটা নেবেন ওটা থেকে কাজ করবে, সেম কোড। জেএসএ আসেন, জেএসএ আসেন, একটা হচ্ছে কি এই বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস, আরেকটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ হ্যাঁ বান্ডেল মিন জেএস। দুইটার মধ্যে সেম কোড, যেটা নেবেন এটাই কি কাজ করবে। ক্লিয়ার কথা? আচ্ছা, এবার একটা জিনিস দেখেন তো, এখানে আর কোনো পার্থক্য পান কিনা। এই বুটস্ট্র্যাপ বান্ডেল মন জেএস এর সাইজ কত দেখেন তো, 79 KB, আর এটার সাইজ কত? তাহলে মিনিফাইড ভার্সনের সুবিধা কি পাচ্ছি? সাইজ কম, ফাইল সাইজটা কম। ফাইল সাইজ কম হলে এটা দ্রুত রান হবে না। এই বুটস্ট্র্যাপ সিএসএস দেখেন 234, আর এটা হচ্ছে কি 191। এইভাবে যদি আপনার ফাইলের সাথে লোকালে যদি মানে করেন 15টা 20টা রিসোর্স অ্যাড থাকে, এগুলো যদি 100 KB করে কমে, অনেক সাইজ কিন্তু কি কমে যায়। এডিট পরে, এটা পরে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, এবার যদি মনে করেন যে আপনারা এখানে সিএসএস নেবেন, তাহলে এখান থেকে কপি করে আপনার সিএসএস ফাইলে রেখে দিবেন, আপনার সিএসএস ফোল্ডারে রেখে দিবেন। জেএস যেটা দরকার সেটা নিয়ে আপনার জেএস ফোল্ডারে রেখে দিবেন। ক্লিয়ার সবাই? আমি আর কপি করে দেখালাম না, এটা আপনারা পারেন। নিয়ে সিএসএস ফাইলের মধ্যে বুটস্ট্র্যাপ সিএসএস রেখে দিবেন, জেএস ফোল্ডারের মধ্যে কি বুটস্ট্র্যাপ বান্ডেল জেএসটা রেখে দিবেন, শেষ। রেখে দিলেই আবার এখানে এসে কি লিঙ্ক আপ করবেন, লিঙ্ক আপ করলে ঠিকঠাক মতো এখানে এসে আর কি আউটপুটটা পেয়ে যাবেন, আদারওয়াইজ পাবেন না। ঘটনা ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে হচ্ছে কোড করার জন্য হ্যাঁ, এই যে এখনো মনে করেন যে আপনি একটা সুন্দর একটা সিএসএস ফাইল করলেন, হ্যাঁ, যেটা হচ্ছে দেখতে এরকম সুন্দর। এখন আপনি চাচ্ছেন যে এটাকে মিনিফাইড করবেন, ওই যে হিজিবিজি যেটা আর কি। হ্যাঁ, ওইখানে ব্রাউজার নিয়ে না না না, এটা আপনার কোডকে আপনি মিনিফাইড করবেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে জিনিসটা কী হচ্ছে দেখেন, আপনি গুগলে সার্চ করবেন, একটু কি সার্চ করবেন, মিনিফাই টু আনমিনিফাইড সিএসএস। দেখেন সিএসএস যে সবই আছে। হ্যাঁ, মিনিফাইড টু নর্মাল। মিনিফাইড মানে কি ছোট। কন্ট্রোল এ কন্ট্রোল সি আমি কপি করলাম। হ্যাঁ, এখানে এসে পেস্ট করে দিব, তারা জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে আনমিনিফাইডে ক্লিক করলাম। দেখেন নর্মাল কোড হয়ে গেছে, দেখা যায় বিষয়টা প্যারা নাই, সিম্পল।
এর উল্টাটাও পসিবল। এটা আমাদের খুঁজতে হবে যে কোন সাইড অ্যাকচুয়ালি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আনমিনিফাইড টু, আচ্ছা লিখিয়ে ফেলি, হ্যাঁ, মিনিফাই। এটা করেন না। হ্যাঁ, ঘুম পাবে না। তাহলে একটু গুগলে সার্চ করবেন, এক সময় এক জিনিস ভালো মতো আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, না না, কোটার কোনো প্রবলেম নাই, সবগুলোই মিনিফাই আনমিনিফাইড করতেছে। হ্যাঁ, সবগুলো হচ্ছে যে আপনার মিনিফাইডই করতেছে, শুধু মানে আনমিনিফাইডই করতেছে, মিনিফাইডের অপশন তো পাচ্ছি না, বাট আছে, খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, ফাইলটা ছোট হয়, হ্যাঁ, এক লাইনে হয়ে যায়। হ্যাঁ, ওই যে হোয়াইট গুলো রিমুভ করে দেয়। হ্যাঁ, আচ্ছা, এবার একটা দিয়ে খেয়াল করেন, এই যে যারা কথা বলতেছেন তারা একটু চুপি চুপি কথা বলেন, যাতে আমরা না শুনি। হ্যাঁ, মেসেঞ্জারে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, এখন আবার হচ্ছে যে আরেকটা কি বেরিয়েছে না, টেলিগ্রামে কথা বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে যে কাজের কথা আসি। হ্যাঁ, আমরা যে বুটস্ট্র্যাপ কিভাবে কনফিগার করতে হয় বা বুটস্ট্র্যাপ কিভাবে সেট আপ করতে আমরা শিখলাম। আপনারা যদি বলে যে ভাই বুটস্ট্র্যাপ কনফিগার করে দেখান, এই যেটা আমরা করলাম এটা। যদি বলে যে বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেশন করে দেখান, যা করলাম এটা। যদি বলে বুটস্ট্র্যাপ সেট আপ করে দেখান, যা করলাম এটাই। একটাই অনেক কিছু নাম হতে পারে, ইন্টিগ্রেশন, কনফিগারেশন, ইনস্টলেশন, সেট আপ, সব নামই কি একইটাই। ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। তাহলে এখানে হয় আমরা সিরিয়াল লিঙ্ক বা অনলাইন লিঙ্ক ইউজ করতে পারি, বা আমরা কি সিরিয়াল লিঙ্ক বা অনলাইন লিঙ্ক বা হচ্ছে কি অফলাইন লিঙ্ক ইউজ করতে পারি। একই কথা কি সিএসএস এর জন্য, একই কথা জাভাস্ক্রিপ্টের জন্য। ওকে, আচ্ছা, এবার এখানে আমরা হচ্ছে একটু দেখি জিনিসগুলো। হ্যাঁ, চলেন। হ্যালো ওয়ার্ল্ড আসলো, বলতেছিলাম আমরা হচ্ছে যে তাহলে সেটআপটা কমপ্লিট আমাদের। হ্যাঁ, যে এরপরে বুটস্ট্র্যাপ শিখবো কিভাবে এটা একটু বুঝি আমরা। নর্মালি বুটস্ট্র্যাপের একটা আপনার আইডিয়া দিই, ওই যে একই কথা, ফন্ট আসাম বা হচ্ছে যে কি গুগল ফন্ট থেকে যেভাবে আমরা আইকন বা ফন্ট ইউজ করছিলাম না, ওদের হচ্ছে কি হচ্ছিল, সিরিয়াল লিঙ্ক দিচ্ছিলাম এবং আচ্ছা কি সিলেক্টর নাম দিচ্ছিলাম। ও এর মধ্যে কি ওই যে ফা এটা সেটা লেখা ছিল না, এগুলো আসলে কি সিএসএস এর ক্লাস নেম। এগুলো কি সিএসএস এর ক্লাস নেম। আপনারা একটু হচ্ছে কষ্ট করে অন্য স্পেন ট্যাগ আছে, স্পেন ট্যাগের মধ্যে সিএসএস ক্লাস নেমগুলো পাঠান, দেখবেন যে কেউ আইকন চলে আসছে, কাজ করতেছে। ওই যে আইকন যেটা আসে, এটা আসলে অ্যাকচুয়ালি আসে হচ্ছে যে ওই ক্লাস নেমগুলোর জন্য, হ্যাঁ, বা সিলেক্টর নেমগুলোর জন্য। একইভাবে এই বুটস্ট্র্যাপ কি করছে, HTML CSS জাভাস্ক্রিপ্টের কি কম্বিনেশনে ওরা কিছু সিলেক্টর লিখে রাখছে। হ্যাঁ, নর্মালি হচ্ছে কম্বিনেশন বলতে হচ্ছে সিলেক্টর যেগুলো হয়, সিলেক্টর শুধু CSS এর জন্য হয়। আর সিলেক্টর কি একা একা কাজ করতে পারে, HTML এর সাথে কাজ করতে পারে, এবং হচ্ছে যে কি এখানে অনেক সময় জাভাস্ক্রিপ্টের দরকার হয়। এই জন্য জাভাস্ক্রিপ্টের কম্বিনেশন বলছে আর কি, HTML CSS জাভাস্ক্রিপ্টের কম্বিনেশনে কিছু কি সিলেক্টর এরা রেডি করে রাখছে। আমাদের শুধু সিলেক্টরগুলো সম্বন্ধে জানতে হবে। যদি আমরা সিলেক্টরগুলো চিনি, জানি, অ্যাপ্লাই করার প্রসেসটা বুঝতে পারি, তাহলে আমাদের যে স্ট্রাকচারগুলো লিখে আমরা HTML এ নর্মালি, সেখানে এসে আপনার এদের সিলেক্টরগুলো অ্যাপ্লাই করবেন আর সুন্দর সুন্দর আউটপুট পাবেন। ক্লিয়ার কথা? আচ্ছা, এবার আসেন শিখার ওয়ে কি দেখেন, এখানে কিছু বিষয় আছে, এই নেপার যেটা আছে না, এটা শিখলেই হবে। যেমন এখানে দেখেন কন্টেন্ট, ব্রাউজ, উইডথ, এগুলো সম্বন্ধে ওরা কথাবার্তা বলতেছে। হ্যাঁ, নিচের দিকে আসলে ওভারভিউ আছে একটা, যেটা আমরা তখন কথা বলছিলাম সেগুলো সম্বন্ধে বলতেছে। এরপর লেআউট, ব্রেক পয়েন্ট, ওই যে কালকে আমরা দেখছিলাম 6টা স্ক্রিন, এই ব্রেক পয়েন্ট সম্বন্ধে এখানে বলতেছে, গ্রিড সম্বন্ধে বলছে, লেআউট সম্বন্ধে বলতেছে। এরপরে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের শিখা শুরু হবে এই কন্টেন্ট থেকে। কন্টেন্ট মানে এগুলো আমরা জানবো, বাট কোডিং এর হিসাব নিয়ে শুরু হবে অ্যাকচুয়ালি আসলে কি কিছুটা লেআউট থেকে। লেআউটে পাবো হচ্ছে স্ট্রাকচারের হিসাব। আমরা হচ্ছে বলছিলাম না রেসপন্সিভ দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে কি লেআউট, একটা হচ্ছে কি কন্টেন্ট। আমরা প্রথমে এসে দেখবো যে লেআউটে হচ্ছে যে কিছু ব্যাপার বলা আছে এখানে, যেগুলো যদি আমরা বুঝতে পারি, শিখতে পারি, তাহলে আমরা একটা স্ট্রাকচার বা লেআউটকে রেসপন্সিভ করতে পারবো। এবার স্ট্রাকচার লেআউট করলে তো শুধু হবে না, আমাদের কন্টেন্টও লাগবে। এই কন্টেন্টের জন্য এখানে এই কন্টেন্ট থেকে শুরু করে এখানে ভিতরে যা যা আছে, ফর্মের ভিতরে যা যা আছে, এগুলো সবই কি আমাদের শিখবো আমরা। শেখার পরে হচ্ছে দেখবো যে এগুলো ছোট ছোট বিষয় এখানে বলা আছে। এরপরে দেখবো যে কিছু প্যাকেজ আছে একদম, মানে একদম রেডিমেড। আপনার একটা স্লাইডার দরকার, তো জাস্ট এনে বসাবেন, স্লাইডার হয়ে গেছে।
নেভবার দরকার, জাস্ট এনে বসাবেন, নেভবার হয়ে গেছে। ব্লক দরকার, এনে বসাবেন, ব্লক হয়ে গেছে। এরকম কিছু রেডি প্যাকেজ আছে কিছু। ওই কোর বিষয়গুলো জানতে হবে আমাদের একটু। এইগুলো একদম রেডি করা, জাস্ট নেবেন আর এখানে বসাবেন। এর রেডি যে বিষয়গুলো আছে না, এগুলোর নাম হচ্ছে কম্পোনেন্টস। এগুলোর নাম কি? কম্পোনেন্টস। লাইক হচ্ছে যে ওই যে বললাম স্লাইডার, নেভবার, ব্লক, এটা সেটা যা আছে সব রেডি, জাস্ট আপনি নেবেন আর ইউজ করবেন। ওকে, আচ্ছা দেখেন তো রেডি যে প্যাকেজগুলোর নাম কি বললাম? কম্পোনেন্টস। তাহলে আমরা যা ইউজ করছিলাম ছোট ছোট সিলেক্টর, এগুলোর নাম কি? এগুলোর কোনো নাম নাই? কি নাম বলেন তো? হ্যাঁ, এই যে সুস্মিতা বলছে, রাইট, এটা হচ্ছে ইউটিলিটি। এটা হ্যাঁ, এই একদম প্যাকেজ যেগুলো আছে, প্যাকেজের নাম হচ্ছে যে, কই গেল, এখানে না ছিল, ভুলে গেলেন কেন? এই যে প্যাকেজের নাম হচ্ছে কি, কম্পোনেন্ট যদি থাকে আর কি। যেমন হচ্ছে আমি একটা দেখাই আপনার, এই যে ক্যারোসেল, যেটা স্লাইডার, এটা জাস্ট আপনি এখান থেকে নেবেন, হ্যাঁ, পুরোটা কপি করে নিয়ে বসাবেন, স্লাইডার রেডি, যদি বুটস্ট্র্যাপ সেট আপ করা থাকে। ওকে, এটাগুলো বলা হয় কম্পোনেন্টস। কিন্তু ছোটো ছোটো সিলেক্টর যেগুলো আছে, যেমন এখানে যদি আমরা দেখে দেখেন, এখানে একটা সিলেক্টর আছে কি, ক্যারোসেল ইনার, ক্যারোসেল আইটেম, অ্যাক্টিভ, হ্যাঁ, স্লাইড, এগুলো যদি ছোটো ছোটো ইন্ডিভিজুয়াল হিসাব করি, বা আমাদের এগুলো যদি একটা হিসাব করি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে, যেমন যে এটা একটা, এটা একটা, হ্যাঁ, এগুলাকে বলা হয় ইউটিলিটি। ক্লিয়ার সবাই? তাহলে যে কম্পোনেন্ট এবং ইউটিলিটির মধ্যে পার্থক্য লিখতে বলি, পারবেন না আপনারা? ওকে, আশা করি পারবেন। তাহলে আমরা হচ্ছে ইউটিলিটি বুঝলাম, কম্পোনেন্ট বুঝলাম। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা একদম প্রথম থেকে শুরু করি, কি কি আছে। কন্টেন্টে যাই, দেখেন কন্টেন্টের মধ্যে অনেক ইতিহাস লিখছে। হ্যাঁ, এটা আপনারা নিয়ে যাইতে পড়ে নিয়েন, আমি পারি না এগুলো। ব্রাউজার সম্বন্ধে বলছে, একটু ব্রাউজার সম্বন্ধে একটু বুঝি। হ্যাঁ, কোথায় কোথায় সাপোর্ট হবে, এটা সাপোর্ট জিনিসটা ইম্পর্টেন্ট। যে আপনি একটা কাজ করলাম কিন্তু সাপোর্ট করতেছে না, এটা আসলে কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস কাজ। এখানে দেখেন মোবাইল ডিভাইসের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডে আসলে এই বুটস্ট্র্যাপটা ক্রোমে সাপোর্ট করবে, ফায়ারফক্সে সাপোর্ট করবে, এবং অ্যান্ড্রয়েড 6-এর উপরে যা আছে এগুলো সবগুলোতে সাপোর্ট করবে। ওকে, কিন্তু সাফারিতে সাপোর্ট করবে না। অ্যান্ড্রয়েডে সাফারি ইউজ করে কেউ? আইফোন আলাদা কে কে আছে? আইফোনে সাফারি। হ্যাঁ, আচ্ছা, আইওএসে আসেন, ক্রোমেও সাপোর্ট করে, সাফারিতেও সাপোর্ট করে, আবার হচ্ছে কি ফায়ারফক্সে সাপোর্ট করে। আর অ্যান্ড্রয়েডের ভার্সন যা আছে সাপোর্ট করে দেখেই তো আইওএসে সাপোর্ট করে নাকি? সরি, আইওএসের ভার্সন যেগুলো আছে, আইওএস সবগুলো ভার্সন সাপোর্ট করে, কোনো ঝামেলা নাই। আর আইওএস যারা ইউজ করে এদের হচ্ছে আসলে ব্যাকডেটেড ভার্সন ইউজ করার সুযোগ কম। আর ডিভাইস আপডেট, ভার্সন আপডেট, সব আপডেট। বড় লোক। আচ্ছা, ডেস্কটপ ব্রাউজারে আসেন। ডেস্কটপ ব্রাউজারে আসলে এই যে গেটিং স্টার্ট থেকে ব্রাউজার কন্টেন্ট, হ্যাঁ, ডেস্কটপ ব্রাউজারে গেছিলো একই অবস্থা। ম্যাকে আসলে ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, হ্যাঁ, তার অপেরা, এবং হচ্ছে কি সাফারিতে সাপোর্ট করতেছে। উইন্ডোজে আসলে সবগুলো সাপোর্ট করতেছে উইদাউট সাফারি। সাফারি এখানেও কি নাই, দরকারও নাই সাফারির আমাদের। হ্যাঁ, আচ্ছা, এখানে আর কিছু বোঝার নাই। আমরা যেটা বুঝলাম হচ্ছে কি এখানে এই সেটার মধ্যে সাপোর্ট করে, কোনো সমস্যা নাই। একটা সময় হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল, সে ঝামেলা ছিল, এখন সে নাই। তো আমাদের হচ্ছে ঝামেলারও এখানে কি কিছু আর নাই এখানে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা বলতেছে এখানে। এরপর আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, তেমন একটা এখানে আমাদের এখন বর্তমানে দরকারের মতো তেমন কিছু একটা নাই আর কি। যা আছে এটা আরো কোর নলেজ দরকার এটার জন্য, বাট এটা আমাদের আবার স্কিপ করলে আমরা পারবো। এগুলো যেগুলো আছে এগুলো স্কিপ করতে পারি, এগুলো তেমন কিছু নাই আমাদের। এখানে যে কোনো ভার্সনে যাবেন, সেখান থেকে ইন্ট্রোডাকশনে যাবেন, ইন্ট্রোডাকশন থেকে তাদেরকে ওই সিরিয়াল লিঙ্ক থেকে পাবেন, বা হচ্ছে যে ডাউনলোড করার লিঙ্ক পাবেন, ডাউনলোডে এগুলো দেখবেন। এরপরে এখানে আর তেমন কিছু নাই, শেষ। গেটিং স্টার্টেডে আমাদের বর্তমানে শেখার জন্য এতটুকুই এনাফ। এরপর আসেন কাস্টমাইজ। কাস্টমাইজ একটা ওভারভিউতে দেয় একটু। হ্যাঁ, ওভারভিউতে কী কী আছে, ওরা যে স্যাস নিয়ে কাজ করছে, অপশন নিয়ে কাজ করছে। কাস্টমাইজ বুটস্ট্র্যাপ উইথ দ্য বিল্ড ইন ভেরিয়েবলস টু ইজিলি টগল গ্লোবাল সিএসএস প্রেফারেন্স। কালার নিয়ে কাজ করে, কম্পোনেন্টস নিয়ে কাজ করছে, সিএসএস ভেরিয়েবল নিয়ে কাজ করছে, এবং কি এগুলো অপটিমাইজ করার জন্য কাজ করছে। কিপ ইউর প্রজেক্ট লিন, রেসপন্সিভ অ্যান্ড মেনটেনেবল সো ইউ ক্যান ডেলিভার দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। ওভারভিউতে অনেক কথা বলছে, তো এখানে এগুলো পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। এরপরে হচ্ছে যে আপনারা চাইলে এটাও কি স্কিপ করতে পারেন, এখানে আমাদের তেমন সমস্যা নাই স্কিপ করলে। সেটা একটা টেকনোলজি, এটা একটা স্যাস। আচ্ছা, এখানে হচ্ছে যে এই বুটস্ট্র্যাপ যে কালারগুলো ইউজ করছে, এই এটুকু পর্যন্ত আসলে বুটস্ট্র্যাপের পরিচিতি দিছে। আসলে বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করছে, কি কি নিয়ে কাজ করছে, কেন কাজ করছে,
কোন কোন ডিভাইসে এরা সাপোর্ট করবে করবে না, বা কোন কোন ডিভাইসে কাজ করবে করবে না, হ্যাঁ এই ধরনের ইতিহাসগুলো এখানে লেখছে আর কি অ্যাকচুয়ালি। তো এখন হচ্ছে যে এখানে দেখেন এটা কালারের মধ্যে আসলে দেখেন এরা প্রচুর কালার নিয়ে কাজ করছে, দেখেন কি অবস্থা। হ্যাঁ, এবং এগুলো কিন্তু আবার সরাসরি কালার লেখা নাই, এগুলো দেখেন এরকম কি ভেরিয়েবল দিয়ে নেওয়া সব কিছু। মানে একদম হচ্ছে লাইট কালার থেকে শুরু করে একদম কি ডার্ক পর্যন্ত, মানে যে কোনো শেডের একদম লাইট থেকে ডার্ক, মানে A to Z পুরো এসে দখল করে নিছে আর কি। ওকে, তো এগুলো সবই অ্যাকচুয়ালি আমরা এগুলা থেকে পেয়ে যাব। আমার যেটা মনে হচ্ছে যে আমরা হচ্ছে লেআউটটা কালকে ধরবো, আজকে কন্টেন্টগুলো ধরি, আর কন্টেন্ট শিখি, কালকে একদম শুরু থেকে ফ্রেশলি আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো, দেন আমরা ওয়েবসাইটে চলে যাব। ওকে, আসেন প্রথমে হচ্ছে যে কন্টেন্টের মধ্যে আছে রিবোট। রিবোটে ক্লিক করে কিছু আছে কিনা, কি কয় এরা, এই ধরনের কথা আছে। এগুলো হচ্ছে যে একটু জানলে ভালো, না জানলেও ভালো। টাইপোগ্রাফিতে আসেন, সার্টিফিকেট কাজ দিয়েছিল অফ দ্য ব্রেনকে একটু রিবুট দিছে আর কি সে, রেজিস্ট্রেশন রিস্টার্ট, রাইট রিস্টার্ট, হ্যাঁ নতুন আচ্ছা রিস্টার্ট হলো সবার। হওয়ার পরে আবার এখানে আসেন কন্টেন্ট থেকে টাইপোগ্রাফি, bootstrap.com, getbootstrap.com, ডক্স থেকে কন্টেন্ট, কন্টেন্ট থেকে কি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি কি আমরা অলরেডি জানি, নতুন করে বলার কিছু নাই। ডকুমেন্টেশন অ্যান্ড এক্সাম্পল ফর বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি ইনক্লুডিং গ্লোবাল সেটিংস, হেডিংস, বডি টেক্সট, লিস্ট অ্যান্ড মোর। ওকে, এখানে ওরা হচ্ছে যে মূলত আমাদের যে লেখালেখির যে হচ্ছে কন্টেন্ট এলিমেন্টগুলো আছে ওগুলাই কিভাবে রেসপন্সিভ করা যায়, অথবা কিভাবে কি ওই টাইপোগ্রাফি ম্যানেজ করে একজন ইউজারের জন্য এটার মধ্যে কি সৌন্দর্য আনা যায়, ফন্ট সাইজ ঠিক করা যায়, কাস্টম ফন্ট ইউজ করা যায়, এভরিথিং ওরা করে রেডি করে রেখে দিছে, বাই খালি নিয়ে নিয়ে ইউজ করেন। হ্যাঁ, আচ্ছা দেখেন বুটস্ট্র্যাপ হচ্ছে যে বলছিলাম কি অসংখ্য সিলেক্টর লিখে রাখছে, একটা আমরা দেখছিলাম রাইট, অনেক সিলেক্টর টানতে টানতে এটা শেষ হচ্ছে না, স্ক্রল করতেছে গেলে। এরা সিলেক্টর শুধুমাত্র কি .h1 বা হেডিং স্টাইল এভাবে লিখে নেয়। ওরা হচ্ছে HTML ট্যাগের জন্য সিলেক্টর লিখছে সরাসরি, আবার HTML ট্যাগগুলোর সাথে সম্ভাব্য যেসব কাজ হতে পারে সেগুলোর জন্য মিনিংফুল সিলেক্টর লিখে রাখছে। কথা ক্লিয়ার? এখানে দেখেন এই যে H1 যেগুলো আমরা অ্যাপ্লাই করি না নর্মালি, H1 H2 হেডিং ট্যাগ বা পি মার্ক, এটা সেটা যে আমাদের যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোর জন্য এরা সিলেক্টর লিখে রাখছে। যেমন দেখেন H1 শুরু শেষ, H2 H3 H4 H5 H6, এগুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন বুটস্ট্র্যাপ ইনস্টল করার পরে দেখবেন যে আউটপুটটা কি এরকম সুন্দর আসবে। আর বুটস্ট্র্যাপ যদি এটাকে সাপোর্ট না করতো তাহলে এটা কিরকম আসতো, এরকম আসতো। যেহেতু বুটস্ট্র্যাপ ইনস্টল করার পরে এটা এরকম আসছে, তার মানে হচ্ছে কি এটার জন্য বুটস্ট্র্যাপের জন্য কি লিখে রাখছে, বুটস্ট্র্যাপ একটা সিলেক্টর লিখে রাখছে। যদি বিশ্বাস না হয় একটা এখানে খেয়াল করতে পারেন আপনারা, যে H1 এর উপর আছে দেখেন বুটস্ট্র্যাপ মিন সিএসএস এর কি এখানে ফন্ট সাইজ পাচ্ছে 2.5 rem পাচ্ছে, মার্জিন টপ 0, মার্জিন বটম 0.5 rem, ফন্ট উইডথ, লাইন হাইট, হ্যাঁ তারপরে দেখেন কালার সবই পাচ্ছে। রেজিস্টার করা বলতে সিরিয়াল লিঙ্ক হ্যাঁ ওইটাই দিয়েই মানে ইনস্টল করা, ঠিক আছে। যত ধরনের HTML ট্যাগ আছে ম্যাক্সিমাম ট্যাগগুলো যদি সিলেক্টর লিখে রাখছে, যেগুলো বেশি ইউজ হচ্ছে বা যেগুলো যদি মানুষ চায় যে রেডি থাকুক এরকম লিখে রাখছে। হ্যাঁ, ইভেন হচ্ছে যে সম্ভাব্য যেসব কাজ আমরা করি সেগুলোর জন্য সব সিলেক্টর লিখা আছে এখানে। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ বোঝা মেনলি অ্যাকচুয়ালি আসলে এইসব সিলেক্টরগুলো সম্বন্ধে নলেজ নেওয়া, আইডিয়া নেওয়া ইউজ করার জন্য। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে কি আমাদের যে হেডিং ট্যাগগুলো আছে HTML এর, সেই হেডিং ট্যাগের জন্য এখানে কি আছে, ওরা কিছু সিলেক্টর লিখে রাখছে, আপনি শুধু ইউজ করবেন আর হচ্ছে কি পেয়ে দেবো আমরা আউটপুট পেয়ে, সুন্দর সুন্দর আউটপুট পেয়ে দেবো। ওকে, এরপরে দেখেন মজার ব্যাপারটা কি করছে ওরা, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে। এখানে মনে করেন যে এটা হলো H1, এটা হচ্ছে P। হ্যাঁ, আসেন P সুন্দর P এর মধ্যে আসছে, H1 এর মধ্যে আসছে। ওরা করছে কি এই যে ট্যাগ যেগুলো আছে না, এই ট্যাগগুলোর জন্য শুধু কি CSS ফাইলে এই ধরনের কোড লিখে নেয়। আমি এখানে জাস্ট একটু বুঝাই আপনাদেরকে, H1 শুধু এভাবে লিখে নেয়। ওরা কি করছে এটারে তো লিখছে সাথে আবার এভাবে লিখছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? একটা সরাসরি ট্যাগ আর একটা ক্লাস করা একটা হচ্ছে যে HTML ট্যাগ বেস সিলেক্টর, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন সিলেক্টর। তাহলে দেখেন তো এটা লিখলে শুধু পাবে কি HTML ট্যাগ H1 পাবে, আর এটা যদি কোথাও অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে যে কোনো ট্যাগে পেয়ে যাবে না ডিজাইনটা। ওরা এই কাজটাই করছে।
H1 এর জন্য H1 তো ডিফল্ট আছে ইভেন হচ্ছে যে H1 নামে একটা সিলেক্টর লিখে রাখছে, কাস্টমাইজ বা ইউজার ডিফাইন সিলেক্টর। তাহলে এটা যে কোনো এলিমেন্টের সাথে যদি টেক্সট এলিমেন্ট হয়, আপনি যদি শুধু এভাবে কল করে দেন H1, তাহলে দেখবেন যে কি এই H1 আর H1 দেখতে কোনো তফাৎ নাই। দুটোটা সেম। এই তাহলে যেখানে আপনার বড় টেক্সট দরকার বা হেডিং টেক্সট দরকার, সেটা হেডিং হবে না অ্যাকচুয়ালি, কিন্তু আপনার আসলে কি হেডিং এর মতো দেখতে হবে। তাহলে আপনারা এখান থেকে কি করতে পারেন, এই H1 থেকে H6 যে সিলেক্টরগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। ক্লিয়ার? এখানে মনে করেন দেন আসেন আমি একটা স্পেন নেই, স্পেন স্পেন, তাহলে দেখেন ঘটনা কি ঘটে, বুঝার কোনো উপায় আছে এটা যে স্পেন না দেন ওরা কত ভালো কালারে আসতেছে, দাঁড়ান একটু ওয়েট করেন। আচ্ছা, এগুলো হচ্ছে ডিফল্ট বুটস্ট্র্যাপের কি ডিফল্ট ইউটিলিটি নিয়ে আমরা কাজ করতেছি, এগুলো হচ্ছে ইউটিলিটি। হ্যাঁ, ওকে, এরপর আসেন আমরা মাত্র যেটা বললাম এটা এখানে এসে কি বলতেছে, কাস্টমাইজিং হেডিং, ইউজ দ্য ইনক্লুডেড ইউটিলিটি ক্লাসেস টু রিক্রিয়েট দ্য স্মল সেকেন্ডারি হেডিং টেক্সট ফ্রম বুটস্ট্র্যাপ 3। আচ্ছা, বুটস্ট্র্যাপ থেকে 3 থেকে এটা নিয়ে আসছে। আমরা এই টেক্সট মিউটেড এটা যেটা আছে এটা নিয়ে একটা পরে আলোচনা করতেছি। হ্যাঁ, আচ্ছা, এবারে এখানে আসলাম, এখানে ওরা বলছে ডিসপ্লে হেডিং, H1 থেকে H6 এগুলো হচ্ছে হেডিং, আমরা তো জানে আসছি। এখন ওরা বলছে আরেকটা কনসেপ্ট নিয়ে আসছে, এটা নাম হচ্ছে ডিসপ্লে হেডিং। এখন কারো মনে হলো যে ভাই আমার H1 দিয়ে হচ্ছে না, আমার আরও অনেক বড় সাইজ লাগবে। হ্যাঁ, নর্মালি হচ্ছে যে এখন এটা যদি বাদ দিই তাহলে সর্বোচ্চ বড় হচ্ছে যে এখন কি H1, সেটা হেডিংয়ের ক্ষেত্রে হোক বা H1 যে সিলেক্টর আছে সেটার ক্ষেত্রে হোক, সর্বোচ্চ বড় H1। এবার কেউ যদি বলে যে আমার আরও বড় দরকার, তাহলে তাদের জন্য এখানে বুটস্ট্র্যাপ হচ্ছে যে 6টা সিলেক্টর নিয়ে আসছে, সেগুলো বলতেছে কি ডিসপ্লে হেডিংস। এগুলো কি ডিসপ্লে 1 থেকে শুরু করে ডিসপ্লে 6, ধারাবাহিকভাবে আগের মতো কি ডিসপ্লে 1 সবচেয়ে বড় আর তুলনামূলকভাবে কি ডিসপ্লে 6টা ছোট, তবে অতটাও ছোট না। কতটা ছোট আমরা একটু দেখি চলেন। এটা যদি আমরা কপি করি, কপি করে যদি এখানে এনে যদি বসাই দিই তাহলে দেখেন ঘটনাটা কি। এই বড় ছোট, যেটা ছোট সেটাও কিন্তু H1 এর চেয়ে ছোট না, মোটামুটি বড় ধরতে গেলে দেখা যায়। হ্যাঁ, এগুলো আবার বোল্ড হয় না। হ্যাঁ, এগুলো ফন্টের মধ্যে 500, এগুলোর মধ্যে আমরা একটু দেখতে পারি না 300, ওরে বাবা, ওটা 400 দিয়ে এখানে 300, এটার মধ্যে 600 দিলে আরো মোটা। আচ্ছা, পরে 300 দেওয়া এদের। আর যদি চান্স আপনারা বাড়াবেন ওটা সমস্যা নেই, ডিফল্ট যা আছে এটা আপনার কাস্টমাইজ করতে পারবে, কীভাবে কাস্টমাইজ করবে এটা বুঝবো আমরা, নো প্রবলেম। আমরা আগে কিছু ট্যাগ শিখে আসি, কিছু সিলেক্টর শিখে আসি, সিলেক্টর শিখে তারপর আমরা অ্যাপ্লাই করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা পর্যন্ত ক্লিয়ার আমরা। আচ্ছা, এরপরে আসেন, এখানে হচ্ছে ডিসপ্লে ফন্ট সাইজ যেগুলো আছে এগুলোর হচ্ছে যে কি ওরা সাইজ দিয়ে দিছে, কি মেসেজ। আচ্ছা দেখেন, ডিসপ্লে ফন্ট সাইজ সব ভেরিয়েবল নিয়ে করা, 5 rem, 4.5 rem, 4 rem, 3.5 rem, 3 rem, 2.5 rem। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি এই 5 rem হচ্ছে ডিসপ্লে 1 যেটা সেটার সাইজ, এগুলো ক্রমান্বয়ে 5 করে কমে গেছে সবগুলো। একেবারে হচ্ছে কি বুটস্ট্র্যাপের যে হেডিংগুলো আছে না, নর্মালি বুটস্ট্র্যাপ হেডিং বলতে কোনটা, H1 থেকে H6, HTML হেডিং বলতে H1 থেকে H6, এগুলোর কিন্তু ডিফল্ট সাইজ আছে। হ্যাঁ, আপনি এটা গুগলে সার্চ দেন, ডিফল্ট হেডিং সাইজ ইন বুটস্ট্র্যাপ 5। হ্যাঁ, ওরা কি বলে দেখি আমরা একটু। রাস্তা আছে এখানে বলে না মনে হয়, যাই হোক। স্যার 16 পিক্সেলের উপরে দাও এটা। বুটস্ট্র্যাপ 5 ইউজেস ডিফল্ট ফন্ট সাইজ 1 আর 60 পিক্সেল। হ্যাঁ, এটা তো আছে ডিফল্ট, কিন্তু ডিফল্ট H1 to H6 size in Bootstrap, এগুলো লাগবে এগুলো।
এগুলোর জন্য দেখা যাচ্ছে ইন্টারভিউ থেকে বাধা যাচ্ছে। এই যে দেখেন বুটস্ট্র্যাপ 5 এ হচ্ছে হেডিং এর কি এটা 36 30 40 18 তারপর কি 14 আর 12 এই যে হেডিং এর সাইজ এটা ওকে। আর প্যারাগ্রাফে ফেলেছে 6। প্যারাগ্রাফ 16 বাই ডিফল্ট 1 আরএম এ কিন্তু 16 ডিফল্টের থেকেও কমে গেছে। হ্যাঁ ডিফল্ট থেকে কমে গেছে আর কি। হ্যাঁ ডিফল্ট থেকে কমে না অ্যাকচুয়ালি এটা মানে এরকমই। দেখা যায় কিছু বোঝা যায় এখানে H1 দিলে ওই পিটে H1 এর মতোই বিহেভ করবে। হেডিং এর মতো হয়ে যাচ্ছে হ্যাঁ? ওই সেলটা লিখে রাখছে এটা যে 1 সি H6 সম্মানে কিন্তু 1 আরএম লিখতেছে ওকে ফাইন। তাহলে এটা আমাদের ভুল ইনফরমেশন দিল। আচ্ছা এটা মেবি রং ইনফরমেশন এখানে যেটা আছে এটা আগের কোন একটা ভার্সন নিয়ে ওরা কথা বলতেছে হয়তো। তাহলে ওদের ওদের ক্যালকুলেশনে ঝামেলা আছে। আচ্ছা ওয়েট আমরা একটু এখানে একটা কাজ করি সবগুলো দিতে পার না ওকে 100 বড় হ্যাঁ। আর হচ্ছে এটা আমরা কি S2 S3 H4 H5 S6 করলাম আর এখানে এসে S6 5 4 3 প্লাগইন ইনস্টল করা না এটা আমরা এবার একটা দেখি হ্যাঁ অত মনে হয় এদের ক্যালকুলেশন ভুল আছে 1 আরএম ওকে ফাইন এদের ক্যালকুলেশন ভুল আছে। দেখি আর কেউ কিছু বলে কিনা কিছু পাচ্ছি না পাইলে দেখাবো আপনাদের সমস্যা নাই। আচ্ছা ওকে একে দিয়ে একটু খেয়াল করেন তাহলে আমরা হেডিং ট্যাগগুলো পেলাম আর কি হ্যাঁ। এরপর এখানে একটা দেখেন এখানে একটা সিলেক্টর নিয়ে আসছে ওরা এটার নাম হচ্ছে লিড। হ্যাঁ লিড সিলেক্টর দিয়ে কি হয় দেখেন নরমালি আমরা একটা পি নিই চলেন আমার হেডিং নিয়ে ওটাতে এটা ভালো অফিসিয়াল সাইটটা ভালো কারণ এটা রেগুলার আপডেট হয় তো স্যার ওই W3 লার পরে হবে। স্যার জি ডাব্লিউ স্কুলে সেমটাই দেওয়া কি দেওয়া 12 পিক্সেল দেওয়া এটার জন্য 36 থেকে 12 পিক্সেল কিন্তু কিন্তু ও মেসারতে 1 আরএম দিতেছে 1 আরএম হলো 16 পিক্সেল সেটাই দেওয়া। যে বাদ দেন এটা বিতর্ক নিয়ে আরেকটা লাভ নেই। দেখলাম যে 1.5 আর এম ইকুয়াল টু 16 পিক্সেল এটাও তো এটা হচ্ছে রুটের মধ্যে সেট করে দিতে ওই যে সুস্মিতা একদিন বলছিল রিলেটিভ হিসাব নিকাশ সেখানে। আচ্ছা এটা একটু খেয়াল করেন সবাই এই সুন্দর সুন্দর ব্যাপারগুলো যদি ভুলে মানে মিস করেন তাহলে আর হচ্ছে যে কিছু করা যাবে না। 16 হ্যাঁ হ্যাঁ না এটা আবার সেট করে দিতে বাই ডিফল্ট সেট না করলে 16 বা সেট করে দিলে কম বেশ হয়। আচ্ছা আমি এখানে দুইটা পি নিলাম এখানে এখানে হ্যাঁ ওকে দেখেন একটা পি এর মধ্যে হচ্ছে যে একটা সিলেক্টর লিখে আছে তার নাম হচ্ছে কি লিড আর একটা পি হচ্ছে খালি কোনো কি সিলেক্টর টিলেক্টর কিছুই লেখা নাই ও নিজে একটা সিলেক্টর এখানে। আচ্ছা এবার এটা একটা আউটপুট একটা দেখেন সবাই এটা হচ্ছে যে কি নরমাল পি এটা হচ্ছে কি পি উইথ লিড কিছুটা বড় এবং কি এটা দেখেন তো এটা ফন্ট উইডথ কিছুটা কম এবং কালারটা একটু কি চেঞ্জ মনে হচ্ছে। এখন এটা আমি পি এর মতো এর মতো বানাই একটা ওই যে প্যারাগ্রাফ বা একটা কি আর্টিকেলের মতো বানাই এটা একটা ওই এগুলো তো করানো দাদা লাগে এটা ওই স্টাফের একটা ক্লাস হ্যাঁ হ্যাঁ ওকে দাদার কোনটা ভালো লাগে পুরোটাই ওই টাইপোগ্রাফির জন্য যা করা দরকার ওরা কি সবই অ্যাকচুয়ালি করে রাখছে। লিড দিলেই তাহলে
লিড দিলে হয়ে যাবে, শেষ, আর কিছু লাগবে না। কি বুঝবেন কেমন? তাহলে হচ্ছে এত বুঝতে যাবো ব্রেন আপনার হচ্ছে দেখে দেখে যাচ্ছেন, ইউজ করবেন, ব্রেনে সব থাকবে, তো যখন আপনার সাথে রিকোয়ারমেন্ট আসবে জাস্ট অ্যাপ্লাই করবেন। জি, লিডের মধ্যে তাহলে ইন্সপেক্ট করেন, আসেন ইন্সপেক্ট। লিডের মধ্যে আছে ফন্ট সাইজ 1.25 REM, ফন্ট ওয়েট 300, শেষ। তারপর টপ বটম ওই যে সব জিরো করে দিয়েছে, আর কালার হচ্ছে কি বডি কালার হচ্ছে যে ভ্যালু হচ্ছে 212529, এই, আর কিছু না। রুট তো ওই যে সব রুট নেওয়া আছে তো ওগুলো আর কি, ভেরিয়েবলগুলো। ক্লিয়ার সবাই? লিড LEAD লিড। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, এবার ইনলাইন টেক্সট এলিমেন্টের মধ্যে আসেন। এই খালি কথা কয়, এগুলো গুলি কিনতে হবে, কথাগুলো দম করে গুলি করে ফেলাই দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে হাইলাইট করছে, হাইলাইট ওয়ার্ডটা একটু দেখেন। এটা হচ্ছে মার্ক নামে একটা ট্যাগ ইউজ করছিলাম আমরা, খেয়াল আছে? হ্যাঁ, ওই জিনিসগুলো এখানে নিয়ে আসছে। এখানে দেখেন স্টাইলিং ফর কমন ইনলাইন HTML5 এলিমেন্টস। HTML5 এলিমেন্ট আমরা বুঝি, HTML5 এলিমেন্ট বলতে কি বুঝেন আপনারা? HTML ভার্সন 5 তারপর এটার মানে এলিমেন্ট কোনগুলা? এলিমেন্টসগুলোর কথা বলতেছি, দুই ট্যাগের মাঝে আমরা যেটা লিখি ট্যাগগুলোর কথা বলছে, ট্যাগের মাঝে। ট্যাগগুলোর কথা বলতেছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি যেদিকে একটু আসেন, এখানে হচ্ছে আউটপুটটা দেখাচ্ছে এরকম কোথাও কি কেটে যাচ্ছে, আন্ডারলাইন আসতেছে, আবার নরমাল টেক্সট, বোল্ড টেক্সট, ইটালিক টেক্সট। হ্যাঁ, এগুলা বুটস্ট্র্যাপ, এগুলাতে HTML ট্যাগ দিয়ে করা যাচ্ছে নরমালি। ওই ট্যাগগুলোর জন্য বুটস্ট্র্যাপ কি করছে, কিছু কি সিলেক্টর লিখে রাখছে, আপনারা জাস্ট ট্যাগগুলো দিয়ে এইভাবে কন্টেন্ট লিখবেন, আর সুন্দর সুন্দর মতো কি এখানে ডিজাইনগুলো চলে আসবে। দেখেন আগে মার্ক ছিল কিরকম, আর এখন মার্ক কিরকম, সুন্দর না এটা? দুনিয়াতে আর কালার ছিল না স্যার, মার্কের কালার তো ইয়েলোই। বোঝা যায় না এখান থেকে স্যার। ও আচ্ছা, এখান থেকে কিছু না, আমি কি বুঝাচ্ছি না। এই যে এখানে আপনারা সাইড ধরেন না কেন? সাইডটা ধরলে তো আপনারা বুঝতে পারতেন। না না, আমার সাথে সাথে সাইডটা ধরবেন, তাহলে তো আপনারা কোথায় কোথায় যাচ্ছেন এটা বুঝতে পারবেন না, হলে তো বুঝতে পারবেন না। দেখেন পি, এটা দেখা যায় পি এর মধ্যে হচ্ছে কি মার্ক ইউজ করছে, দেখেন শেষ। ডেল ইউজ করছে, দেখা যায়। এরপরে এস ইউজ করছে, দেখেন ডেল এস। ডেল দিয়ে কি হয় খেয়াল আছে আপনাদের? জি স্যার, ডিলেট। মনে করেন যে একসময় এটা অ্যাক্টিভ ছিল বা একসময় এটার প্রচলন ছিল, এখন এটার প্রচলন নাই, এটা হচ্ছে কি ডিলেট। যেটা প্রচলন নাই সেটার পরিবর্তে এখন যেটা প্রচলিত সেটা হচ্ছে কি ইনসার্ট। ঠিক আছে না? এই সেম থিওরির আরেকটা ব্যাপার ওরা নিয়ে আসে, সেটা হচ্ছে এস। কি হচ্ছে দেখেন, দিস লাইন অফ টেক্সট ইজ মিন টু বি ট্রিটেড অ্যাজ নো লঙ্গার অ্যাকুরেট। এটা বলছে কি না, পরিবর্তন বলতে ডিলের মতো করে কাজ করবে আর কি, বাট মিনিংটা একটু আলাদা করছে আর কি। দিস লাইন অফ টেক্সট ইজ মিন টু বি ট্রিটেড অ্যাজ দ্য ডিলেট টেক্সট। ডিলেট, আর এটা দিল বলছে কি এখন এটা কি কারেক্ট নাই। এটা অনেক সময় উক্তির ক্ষেত্রে হতে পারে বা প্রাইজিং এর ক্ষেত্রে হতে পারে। অ্যাকচুয়ালি সাধারণভাবে দেখলে এই দুইটাই কি আসলে একই কথা। হ্যাঁ, যেটা ডিলিট হচ্ছে সেটা তার অ্যাকুরেট না। চেহারা তো সেম। হ্যাঁ, যেটা অ্যাকুরেট না, চেহারা না, এমনি অর্থের ক্ষেত্রে তো প্রায় একই কথা। যেটা অ্যাকুরেট না সেটা তো ডিলেট, আর অ্যাকুরেট থাকলে ডিলিট করতে না কেউ, এর একটা বিষয় আর কি। এই দুইটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, এভাবে কি লাইনটা কেটে দিতে পারি, আর নতুন লাইনটা নিয়ে আসতে হবে না। সেটার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে কি ইনসার্ট। আর যদি আপনি ইনসার্টও নাই, আমি ডিলেটও নাই, আপনি শুধু আন্ডারলাইন দিবেন, তাহলে ইউজ করবেন কি ইউ। এরপরে নর্মাল সাইজ থেকে কিছু একটা কি ছোট করবেন, তাহলে হচ্ছে কি স্মল। আর বিগ একটা ট্যাগ শিখছিলাম, সেটা হচ্ছে যে এরা আর এটারে অ্যালাউ করতেছে না, বাদ। এরপরে হচ্ছে কি কিছুটা মোটা করবেন, তাহলে স্ট্রং। বাঁকা করলে ইটালিক, বাঁকা করলে ইটালিক, ইএম। হ্যাঁ হ্যাঁ, স্ট্রং হচ্ছে বোল্ড হচ্ছে, আর ইটালিক হলে কি ইএম হচ্ছে। এখানে দেখেন ওই যে বি আর আই রে ওরা আনে নাই। ওরা বলছে যে আপনি যখন একটা টেক্সটকে বাঁকা করতেছেন, তার মানে কি এটা ইউজারের জন্য ফোকাস করতেছেন, তার মানে এটা ইম্পর্টেন্ট টেক্সট, তাহলে এটা ইএম। একটা টেক্সটকে যখন আপনি বড় করতেছেন, তার মানে এটাকে ফোকাস করতেছেন, ইম্পর্টেন্ট দিচ্ছেন, তাহলে এটা কি স্ট্রং। তো দুইটা আইনে এখানে ঝামেলা বাঁধানোর দরকার নেই। খেয়াল থাকবে সবার? খেয়াল না থাকলেও দেখবেন যে সুন্দর করে আপনারা এগুলো অ্যাপ্লাই করলে আউটপুটটা চলে আসবে, প্যারা নেই। ওকে, মার্ক স্মল এস ইউ। এবার কামটা কি করছে দেখেন,
এই মার্ক এসটিএমএল ট্যাগের জন্য তো সিলেক্টর লেখা আছে, সাথে সাথে এই মার্ক দিয়ে ওরা একটা কি লিখে রাখছে, ইউজার ডিফাইন সিলেক্টর। স্মলের জন্য একই কথা, ইউজার ডিফাইন সিলেক্টর। আচ্ছা ইউ দিলে আন্ডারলাইন আসে না একটা। আচ্ছা আবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আন্ডারলাইন অটোমেটিক্যালি থাকে, আমরা এটা বাদ দিই। এই কাজগুলো করার জন্য বুটস্ট্র্যাপ নিজস্ব কিছু কি সিলেক্টর নিয়ে আসছে, একটা নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এটা পরিচিত মনে হয়, এটা পড়লেই মিনিংফুল একটা ব্যাপার আছে না। হ্যাঁ, এই মিনিংফুল ব্যাপারগুলো বোঝার জন্যই আমরা এতদিন ধরে কি এই ছোট ছোট ইউটিলিটি লিখছি। এখন এগুলা দেখলে আমরা অনেক কিছু বুঝি না, কারণ আমরা এগুলোর সাথে অভ্যস্ত অলরেডি। দেখেন এখানে দেখেন লিখছে সুন্দর করে মিনিংফুল, এটা দেখলে বুঝতে পারি যে আমরা এটার ভিতরে কি থাকতে পারে। ওরাও সেম কাজটাই করে রাখছে, ছোট ছোট কিছু কি সিলেক্টর লিখে রাখছে। যেমন এটার নাম কি দেখেন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। নিচে দিয়ে একটা আন্ডারলাইন আসবে, যেটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন, সেই যে এলিমেন্টটা অ্যাপ্লাই করবেন সেই এলিমেন্টে একটা আন্ডারলাইন চলে আসবে। এস টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, লাইনের মাঝখানে একটা কি ওই দাগ চলে যাবে আর কি। ওকে, ডিলেটের মতো, রাইট। হোয়াইল নট শোন অ্যাবভ ফিল ফ্রি টু ইউজ বি অ্যান্ড আই ইন HTML5। HTML5 আপনি দুটো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইজ মিন টু হাইলাইট ওয়ার্ডস অর ফ্রেসেস উইদাউট কি কনভেইং অ্যাডিশনাল ইম্পর্টেন্স। আপনি বি এবং আই ইউজ করতে পারেন। বি ইউজ করলে এটা কি হচ্ছে, হাইলাইট হচ্ছে। আই ইউজ করলে হাইলাইট হচ্ছে, কিন্তু এগুলো কি হবে না, আলাদা করে কোনো ইম্পর্টেন্ট বোঝাচ্ছে না, জাস্ট এগুলো কি বাঁকে হচ্ছে। কিন্তু হোয়াইল আই ইজ মোস্টলি ফর বয়েজ টেকনিক্যাল টার্মস, আচ্ছা দুইটা আলাদা করে বলছি, আমি একসাথে বলেছি আর কি। ওকে, টেক্সট ইউটিলিটিস। হ্যাঁ, এবার এটা ভালো করে বুঝেন, এখানে দুটো জিনিস আছে। টেক্সট ইউটিলিটিসের মধ্যে দুইটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, একটা হচ্ছে কালার ইউটিলিটিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। মানে বুটস্ট্র্যাপের সব কালার সম্বন্ধে এটা যদি আমরা বুঝতে পারি, এটা বোঝা হয়ে যাবে, এটা বুঝবো, বুঝে তারপর বাড়ি যাবো আমরা। হ্যাঁ, এখানে প্রচুর কালার সম্বন্ধে বলা আছে, এখানে কালারগুলো নিয়ে মানে অনেক কথাবার্তা আছে, এটা বুঝবো। তার আগে এখানে কিছু বিষয় আরেকটু বুঝে যাই আমরা। হ্যাঁ, এখানে আসেন, এই যে ইনিশিয়ালিজম, হ্যাঁ একটা ব্যাপার আছে এখানে। এই যে এটা হচ্ছে কি এটিটিআর, মাউস পয়েন্টার রাখলাম, অ্যাট্রিবিউট নামে একটা কিছু বেরোয় আসলো। HTML মাউস পয়েন্টার রাখলাম, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিছু একটা বেরোয় আসলো। এটার আমরা কি বলি নর্মালি এভাবে বেরোয় আসলে? এটা টাইটেল, এটা টাইটেল। হ্যাঁ হ্যাঁ, টাইটেল অ্যাব্রিভিয়েশন ওনার কথা ঠিক আছে, HTML এর ফুল মিনিং আসছে, এটা অ্যাব্রিভিয়েশন ঠিক আছে। বাট এভাবে কিছু আসে, এটা আমরা বলি কি টাইটেল আর কি। টাইটেল অথবা টাইটেল দেওয়ার কারণে এটা আসছে। যে টুল টিপ আলাদা কনসেপ্ট, দেখতে একই রকম বাট কনসেপ্ট আলাদা। আচ্ছা এবার আসেন, আমরা একটা ট্যাগ আছে ABBR, এটা আমরা মেবি পড়ছিলাম এটা। হ্যাঁ, এর মানে হচ্ছে এব্রিভিয়েশন। আপনি যদি কোনো কিছু যদি এইভাবে শর্ট টার্ম আপনার কন্টেন্টের মধ্যে থাকে এবং সেখানে যদি মাউস পয়েন্টার নিলে এভাবে কি ফুল ফর্ম দেখা দিবে বা ফুল মিনিংটা দেখা দিবে বা অ্যাব্রিভিয়েশন দেখা দিবে, সেখানে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, তার নাম হচ্ছে অ্যাব্রিভিয়েশন, সোজা কথা। এবার অ্যাব্রিভিয়েশনের মধ্যে যদি টাইটেল ইউজ করেন তাহলে সেটা দেখতে কি এরকম আসবে। ওকে, আচ্ছা এখন আমি হচ্ছে এখানে যেটা আছে এটা কপি করলাম। হ্যাঁ, কপি করে হচ্ছে যে আমাদের সাইডে আসলাম, এখানে পি এর উপর এটা রাখলাম। হ্যাঁ, HR দিলাম। ওকে, এই এটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, একটা পি, এটার মধ্যে কোনো সিলেক্টর নাই, জাস্ট হবে কি ডিফল্ট। একটা পি, এটার মধ্যে কি একটা সিলেক্টর আছে, নাম হচ্ছে কি ইনিশিয়ালিজম। আমরা দেখি কোনো চেঞ্জ আসে কিনা। আমি দুইটাই সেম রাখলাম, তাহলে বুঝতে পারবো, সুবিধা হবে বুঝতে আর কি কোনো চেঞ্জ আসে কিনা। কন্টেন্টে কোনো চেঞ্জ নাই, জাস্ট হলো একটার মধ্যে একটা বাড়তি কি আসছে, একটা সিলেক্টর নেম আসছে বা ক্লাস নেম আসছে। হ্যাঁ, দেখেন তো এখানে চেঞ্জটা কি আসছে। এখানে মাউস পয়েন্টার নিলে হাইপারটেক্সট আসতেছে, এখানেও আসতেছে, জাস্ট চেঞ্জটা কোথায়? নর্মাল যেটা উইদাউট কি ইনিশিয়ালিজম সেটা হচ্ছে একটু বড় আসছে, আর যেটা ইনিশিয়ালিজম এটা একটু কি ছোট আসছে, আর কোনো আসলে ডিফারেন্স কিছু নাই। তো এবার এটা যদি মন সাইজে এটা ভালো ইউজ করা যায়, আর যে মন ইউজ করা যায় না ইচ্ছা। হ্যাঁ, এটা আরো ভালো হয় যদি আমরা এটা টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। চলেন আমি এটারে ধরে হচ্ছে যে এই টেক্সটের মধ্যে দিয়ে দিলাম কোনো এক জায়গায়। হ্যাঁ, ওরে বড় না কি বলবো, এই দিলাম। হ্যাঁ, আবার এটারে ধরে পাশে কোথাও দিয়ে দিলাম, তাহলে আসলে সেন্টেন্সের মধ্যে বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি ওর কি ইফেক্টটা কি পড়ে। তেমন কোনো চেঞ্জ চোখে পড়ে? তেমন কোনো চেঞ্জ নাই, প্রায় একই রকম। তো যে কোনো একটা ইউজ করতে পারো, বাট আছে যেহেতু শিখে রাখলাম আর কি। ব্লক কোড, হ্যাঁ ব্লক কোড এবং হচ্ছে যে কি
ও শুধু কিউ দিয়ে যে ব্লক কোড যেটা আছে কোটেশন, দুইটা ট্যাগ, ব্লক কোডের দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে কি পুরো ব্লক কোড ওয়ার্ডটা লিখে, আর একটা হচ্ছে শুধুমাত্র কিউ দিয়ে লেখা। এটা খেয়াল আছে না, ভুলে গেছেন এগুলা? ভুলে গেছেন, গুড। আচ্ছা, ব্লক কোড বা কোটেশন এটা কি? এটা উক্তি। ওকে ওকে, কেউ হচ্ছে যে কেউ কিছু বললে তারা যদি বিখ্যাত হয় তাহলে সেটাতে কি হয়, সেটা উক্তি হয়ে যায় আর কি। আপনার আমার কাছে হ্যাঁ, আমার মধ্যে কিছু হয় নাই। উক্তি, এই উক্তি হচ্ছে যে সুন্দর করে হচ্ছে যে লিখা যায়, লিখলে হচ্ছে যে এটা বুটস্ট্র্যাপের যে একটা ক্লাস আছে নাম হচ্ছে কি ব্লক কোড, ট্যাগের নাম ব্লক কোড, ক্লাসের নাম কি ব্লক কোড। তাহলে দেখবেন সুন্দর করে এভাবে চলে আসছে জিনিসটা, সিম্পল জিনিস। ওকে, আসুন তো আমরা একটা দেই, এখানে ব্লক কোডটা কপি করলাম, কপি করে এখানে বসালাম। হ্যাঁ, জাস্ট আমাদের প্রথম বুটস্ট্র্যাপ শেখার প্রথম টেকনিক হচ্ছে জাস্ট এদের সিলেক্টর যেগুলো আছে সেগুলো ইউজ করে করে দেখা ইউটিলিটিগুলোর কাজ কি আসলে। এখানে কি ব্লক কোড হচ্ছে ডিফল্ট, ব্লক কোড ডিফল্ট, পি ডিফল্ট, ক্লাস একটা নিয়ে আসলো, ইউটিলিটি একটা নিয়ে আসলো, এটার নাম হচ্ছে কি ব্লক কোড। চলো তো এটা দেখি কোনো চেঞ্জ আসে কিনা। এইরকম দেখাচ্ছে। হ্যাঁ, এবার নিচে দিয়ে হচ্ছে যে এই যে এখানে যে দেখাচ্ছে এদের এই ইয়ার মধ্যে নিচে দিয়ে যে এইরকম একটা সুন্দর জিনিস, এটা কই? এটা লাগবে না এটা? এটাই তো ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ, এটার জন্য এই সিনট্যাক্সটা ওরা ইয়ার রাখছে ওরা। হ্যাঁ, এখানে কি করছে না, এগুলো জাস্ট ট্যাগ, একটা ফরম্যাট। মেন কাজ হচ্ছে এখানে ব্লক কোড আর ব্লক কোড ফুটার, ব্লক কোড ফুটার। হ্যাঁ ওইটা আবার ফিক ক্যাপচার। হ্যাঁ, এখানে এসে যদি আমি যদি বলি আরেকটা পি নিই, হ্যাঁ পি এর মধ্যে যদি বলে দেওয়া হচ্ছে কি আই এম দিলাম শুধু, আর ক্লাস হিসেবে দিচ্ছি কি কাজ হয়ে যাওয়ার কথা, দাঁড়ান পরে হবে তো, ওটা শেষ হওয়ার পরে। পরে দিচ্ছি না। না, আমি মাথায় রেখেছি ব্লক করার মাথায়। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। হ্যাঁ, এই দেখ চলে আসছে সুন্দর করে, এই যে এই যে এই যে একদম পাশে, একদম এখানে এখানে এখানে। আচ্ছা, এরপরে যদি আমি যদি বলি যে হচ্ছে যে কি টেক্সট এন্ড, তাহলে এখানে চলে গেছে। তাহলে এখানে চলে গেল কেন এটা বলেন তো? এখানে আসলে এখানে থাকলে ভালো লাগতো না জিনিসটা দেখতে। এন্ড করে দেন। ঠিকই তো বোঝাই। এটা কারণ হচ্ছে দেখেন, এটা ব্লক কোডে ফুটার হিসেবে কাজ করতেছে, এটা ব্লক কোডের জন্য কাজ করতেছে, কিন্তু এই দুইটার কোনো প্যারেন্ট, কমন প্যারেন্ট নাই। এই দুইটার কোনো কি কমন প্যারেন্ট নাই। এই জন্য হচ্ছে বুটস্ট্র্যাপ কি করছে, HTML এর একটা সিমেন্টিক এলিমেন্ট ছিল, তার নাম হচ্ছে কি ফিগার, তার নাম হচ্ছে কি ফিগার। এই ফিগারটারে হচ্ছে প্যারেন্ট ধরে বা এই ফিগারটারে ওদের ওরা ওদের এলিমেন্ট ধরে ওরা কাজ করছে। আমরা যখন ফিগার শিখছিলাম তখন কি বলছিলাম খেয়াল আছে আপনাদের? আপনার কাছে কোনো একটা কন্টেন্ট থাকবে এবং সেই কন্টেন্টে যদি ক্যাপশন থাকে তা আমরা ইউজ করবো ফিগার। একটা কন্টেন্ট থাকবে এবং সেই কন্টেন্ট যদি ক্যাপশন থাকে সেই কন্টেন্টের, তাহলে ইউজ করবো কি ফিগার। এবং হচ্ছে আপনার কাছে এখানে এখন একটা কন্টেন্ট আছে, সেটা হচ্ছে কি ব্লক কোড, আর ব্ল্যাক কোডের একটা ক্যাপশন আছে, সেটা হচ্ছে কি ব্লক কোড ফুটার। তাহলে আমরা এখন ফিগার ইউজ করতে পারি, অবশ্যই পারি। ফিগারের মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে কি আপনার কন্টেন্ট, এটা হচ্ছে কি কন্টেন্ট, এরপর আরেকটা কি থাকে ফিক ক্যাপশন থাকে। আর ফিক ক্যাপশনটা এখন হচ্ছে কি ব্লক কোড ফুটার। যদি আপনি সুন্দর করে এটা ইউজ করেন তাহলে দেখবেন যে এখানে একটা সুন্দর আউটপুটটা চলে আসছে। এখন যেটা আমাদের এখানে বাইরে চলে গেছিলো এটা আর অ্যাকচুয়ালি কি বাইরে যাবে না, বিকজ অফ এদের একটা এখন কি আছে প্যারেন্ট আছে, বাইরে গেলে একসাথে যাবে, ভিতরে থাকলেও একসাথে থাকবে। দেখেন ব্লক কোডের মধ্যে কি ক্লাস ইউজ করছে ব্লক কোড, আর ফিক ক্যাপশনের মধ্যে ক্লাস ইউজ করছে কি ব্লক কোড ফুটার। দেখেন এই যে সুন্দর মতো চলে আসছে। এটার টেক্সট দিয়ে দেন। এবার এখানে যদি আমি যদি বলে দেওয়া হচ্ছে কি টেক্সট সেন্টার, দেখেন সেন্টারে প্রায়, এরপরে এন্ড দিই, এরপরে এন্ডে চলে যাবে। এবার এখানে কাহিনী কি, প্যারাটা নিয়ে আসলাম তাহলে চলে যাচ্ছে কেন? এখন হচ্ছে যে এই ফিগারটা পুরো দখল করে নিচ্ছে, এটা অ্যাকচুয়ালি আসলে উইডে এতটুকু, এটা এই জন্যই অবস্থা এটা। এখন হ্যাঁ, এখন যদি বলেন যে হচ্ছে যে এই ফিগারের মধ্যে যদি বলেন যে ভাই ক্লাস উইড 70 না 75 আছে ওনার ডিফল্ট 75, এই আবার দেখেন আসতেছে। হ্যাঁ আচ্ছা, এদের হচ্ছে যে এরপরে 75 এর নিচে আছে হলো 50 দিই আমরা, দিলে না 50 দিলে তা হচ্ছে না, ওই যে এই ওয়ার্ডটা এখানে আটতেছে না। 60 দিয়ে দেখেন স্যার। 60 নাই, বুটস্ট্র্যাপের হচ্ছে বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো আর কি। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারেন, এদের টেক্সট বাড়াই দিতে পারেন যদি ঝামেলা করতে এসে।
দেন কেয়ার করা না 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 বড় করে নিতে হবে ওটা কাস্টম উইড নেবেন আর কি তখন কাস্টম উইড নিলে হয়ে যাচ্ছে ঠিক আছে নাকি আর ভালো কোনো উপায় আছে বলেন আচ্ছা এটা ক্লিয়ার সবাই এটা দেখেন এটা মাঝখানে আছে দেখেন এই যে টেক্সট সেন্টার দিয়ে মাঝখানে নিয়ে আসছে সিম্পল আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করি ওদের যে ছোট টেক্সট ছিল ছোট টেক্সটের কাছে চলে দেয় আগে হ্যাঁ এই টেক্সট এন্ডটা এখানে না লিখে একটা প্যারেন্টে লিখে দেব প্যারেন্টে এখানে তাহলে দেখেন তো কি হয় জিনিসটা এই এবার একটু ভালো লাগতেছে না দেখতে সাথে সাথে আছে কিন্তু আবার এইদিকে ফাঁকা হয়ে গেছে এটা দুইটা একসাথে গেল কেন বুঝছেন প্যারেন্টটা আছে দেখে ভিতরে সব কন্টেন্টে কি ডান পাশে চেপে গেছে আর কি আবার ইচ্ছা আপনারা যেভাবে ইউজ করেন ওকে আবার যদি বলেন যে হচ্ছে যে এখানে সেন্টার তাহলে ভালো লাগবে এই এটা সুন্দর ওকে আচ্ছা এটুক তাহলে ক্লিয়ার আমরা হ্যাঁ নিচের দিকে আসি ব্লক কোড নিয়ে অনেক কথা বলছে এরা বলুক যে আমাদেরকে এদিকে আসেন আর লিসা স্টাইল হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস ওরা বানা রাখছে এখানে আমরা নর্মালি ইউএলএলআই দিয়ে বা ওএলএলআই দিয়ে কি করতাম লিস্ট বানাতাম হ্যাঁ সে লিস্টের হচ্ছে কি পদের মার্জিন বেটে রিমুভ করা লাগতো তারপর হচ্ছে কি ইউএলএলআই গুলো হচ্ছে বুলেট রিমুভ করা রাখতো অনেক হ্যাসেল এরা যেটা করছে কোনো হ্যাসেলই নেই কামটা কি করছে দেখেন মানে ওই যে শুরুতে বলছিলাম যে মানে ইউজার এবং ডেভেলপার কি চায় ওরা সেটা জানে হ্যাঁ ইউজার এবং ডেভেলপার যেটা চায় ওরা ওইরকম করে ওদের সিলেক্টরগুলো লিখে রাখছে সব ট্যাগের জন্য অথবা সম্ভাব্য কি চাহিদাগুলোর জন্য হ্যাঁ নর্মালি এখানে কি হয় এরকম বুলটা আসে এবং এদিকে কি কিছু মার্জিন পেডিংও থাকে আর টেক্সটগুলোকে তো আগে টাইপোগ্রাফি ওরা করে দিছে সব টেক্সটের কথা আর বাদ দিলাম এখানে জাস্ট আপনি লিখবেন হচ্ছে কি ক্লাস লিস্ট আনস্টাইল ক্লাস লিস্ট আনস্টাইল এটা লিখলেই দেখবেন যে হচ্ছে কি এগুলো সব ওই পেডিং মার্জিন সব গেছে গা বুলেটগুলো গেছে গা সিম্পল শুনুন না জিনিসটা ঠিক আছে ও বোঝার জন্য দেখেন পরে পরে যাচ্ছি এই যে আমি পরে পরে যাচ্ছি আপনারা বাসায় যে পরে পরে যাবেন এরপরে করে করে যাবেন যা আছে সব করতে হবে এ টু জেড যা আছে এখানে এইটাই তো লিস্ট এটাই তো লিস্ট জি লিস্টেরও করে রাখছে ওরা এটাই লিস্ট এবার যদি মনে করেন যে আপনি আবার লিস্ট করবেন তাহলে আলটিমেটলি যেটা হবে যেটা কপি পেস্ট হবে দেখে দেখে লিস্ট করাই আছে এখানে এটাই লিস্ট এই আবার কথা কি নিয়ে কথা বলেছেন এই যে এদিকে আসেন কাজের কথা শুনেন আচ্ছা এবার একটু এখানে দেখেন এটাতে কি হলো এখানে এটাতে কি হয়েছে এটাতে পেডিং মার্জিন গেল এবং বুলেট গুলো গেল হ্যাঁ এবার দেখেন কাহিনী আরেকটা এখানে আমাদের আরেকটা ডিফিকাল্টি কি ছিল এগুলোর জন্য ইনলাইনে আলাদা ডিফিকাল্টি ছিল রাইট খেয়াল আছে আচ্ছা খেয়াল না থাকলে সমস্যা নেই এখন দেখেন এখানে লিস্ট আসছে না এখানে ওরা বলছে কি লিস্ট ইনলাইন হ্যাঁ আর ভিতরের বাচ্চাগুলোরা বলতেছে কি এগুলো কি আইটেম না এগুলা বলছে ক্লাস লিস্ট ইনলাইন আইটেম এই লিস্ট ইনলাইন এবং লিস্ট ইনলাইন কি আইটেম তাহলে দেখবেন যে মার্জিন পেডিং বুলেট সব যায় এগুলো সব এক লাইনে চলে আসছে এখানে একটা সেন্টেন্স লাগতেছে না এটা অ্যাকচুয়ালি আসলে একটা সেন্টেন্স না ইউএলএলআই বিশেষ না হলে যেটা করবে সেটা হচ্ছে এরকম যে হোম নেভার হয়ে গেছে রাইট অ্যাবাউট গ্যালারি কন্ট্যাক্ট এই খেলা শেষ ঠিক আছে আচ্ছা এবার এখানে আসেন আমরা অ্যাঙ্কর ট্যাগ দিই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে যে হোম লিখলাম হ্যাঁ একটা অনলাইন আসে অ্যাজ ইউজুয়াল রেগুলার যা আসে তাই একটু আমরা দেখছিলাম কি ক্লাস টেক্সট ডেকোরেশন
টেক ডেকোরেশন আন্ডারলাইন ছিল না একটা, আন্ডারলাইন আনতাম, একইভাবে যদি আন্ডারলাইন রিমুভ করতে চান ওরা লিখে রাখছে কি টেক ডেকোরেশন নান, দেন চলে গেছে। পুরোটা কল করে রাখছে যেন কোনো টেস না লাগে। অ্যাঙ্কর ট্যাগ যদি আপনি কালার করতে চান সেটাও আছে, লিখবেন কি ধরেন টেক্সট ডেঞ্জার এটা সেটা যা আছে লিখবেন, এগুলো আমরা দেখবো কি কি লেখা যায় আর কি সেখানে। হ্যাঁ আমি এটা পাশে একটা ট্যাব ওপেন করে রাখছি অলরেডি, আজকে না পারলেও কালকে দেখবো ইনশাল্লাহ। দেখেন লাল হয়ে গেছে।